রেকর্ডিং সম্ভবত শুরু হয়েছে, তাই না? জি স্যার, রেকর্ডিং শুরু হয়েছে। ওকে, ঠিক আছে। সো ট্রিগার আমরা পরে দেখব। আমাদের আজকের, আচ্ছা আমার যতদূর মনে পড়ছে স্যার বলছিলেন তোমাদেরকে ভিউ পড়ানো হয়েছে, হ্যাঁ তাই না? সম্ভবত ভিউ পড়ানো। জি স্যার। হ্যাঁ, আচ্ছা। তো ভিউ, আমরা ভিউ এবং ট্রিগার পরবর্তী ক্লাসে দেখব। আর আরেকটা জিনিস দেখব পরবর্তীতে কোনো একটা ক্লাসে, আরো হয়তো বেশ কয়েকটা ল্যাব ক্লাস হবে। সেটা হলো এতদিন পর্যন্ত তোমরা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে ইন্টারঅ্যাক্ট করছো থ্রু সাম হচ্ছে যে ক্লায়েন্ট সফটওয়্যার অর থ্রু টার্মিনাল, তাই না? আমরা একটা টার্মিনাল দিয়ে শুরুতেই দেখেছিলাম যে সেখানে মাইএসকিউএল কমান্ড দিয়ে আমরা ডেটাবেজ সিস্টেমের সাথে এসকিউএল কমান্ড রান করতাম। আর তোমাদেরকে একটা টুলস দিয়ে দিয়েছি আমি, যে হেইডি এসকিউএল নাম, যেটাতে করলে একেবারে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে সমস্ত টেবিল দেখা যায়, সবকিছু দেখা যায়, যেখানে আমি নরমালি কোয়েরি গুলো লিখি। আচ্ছা, এখন তুমি এরকম কোন প্রোগ্রাম লিখতে পারো কিনা যে প্রোগ্রামের সাথে সেই প্রোগ্রামটা ব্যবহার করে তুমি হচ্ছে যে এসকিউএল কমান্ড ইনিশিয়েট করে তোমার প্রোগ্রামে ডেটাবেস থেকে ডেটা দেখাতে পারবা? এরকম একটা কিছু আমরা প্রোগ্রাম দেখব। হ্যাঁ, একাধিক, প্রায় যত মেইন স্ট্রিম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের জনপ্রিয় যে ডেটাবেস গুলো আছে তার সাথে ইন্টারাকশন করার জন্য বিল্ট ইন এপিআই পাওয়া যায়। ঠিক আছে? তো আমি মেইনলি তোমাদেরকে দেখাবো, যখন দেখাবো যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে তোমার প্রোগ্রামের ইন্টারাকশন, তখন মেইনলি আমি যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করবো সেটা হচ্ছে পিএইচপি। হ্যাঁ, পিএইচপির সাথে কিভাবে মাইএসকিউএল সার্ভার ইন্টারঅ্যাক্ট করে এবং কিভাবে পিএইচপি প্রোগ্রাম থেকে মাইএসকিউএল ডেটাবেজে কোয়েরি ইস্যু করা যায় এবং সেখান থেকে কোয়েরির রেজাল্ট গুলো নিয়ে এসে নিজের মতো করে ইউজ করা যায় সেই ডেটাগুলো, সেগুলো আমরা পরবর্তীতে দেখব। সো আজকে আমাদের যে জিনিসটা আমরা মেইনলি যে দুইটা টপিক দেখব সেটা হচ্ছে আগের ক্লাসের একটু কন্টিনিউয়েশন। আগের ক্লাসে আমরা দেখছিলাম কিভাবে মাল্টিপল টেবিল থেকে হচ্ছে যে ডেটা নিয়ে একসাথে সেটা দেখানো যায়। সেটার জন্য আমরা একটা ন্যাচারাল জয়েন বলে একটা এক্সপ্রেশন দেখেছিলাম। সেই ন্যাচারাল জয়েন এক্সপ্রেশনেরই ন্যাচারাল জয়েন আসলে অনেকগুলো জয়েন এক্সপ্রেশনেরই একটা মানে প্রকারভেদ। তো বাকি প্রকারভেদ গুলো আমরা দেখব। আর আজকে একটু ভিন্ন ধরনের একটু জিনিস দেখব রেগুলার কোয়েরির বাইরে, সেটা হচ্ছে যে ইউজার ম্যানেজমেন্ট আর অথরাইজেশন। ওকে, ইউজার ম্যানেজমেন্ট আর অথরাইজেশন কি? আমি শুরুতে বলেছি যে যখন আমরা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে লগ ইন করি, তোমাদের লগ ইন স্ক্রিনটা মনে থাকে, কি হয় ওখানে? এই যে এইরকম একটা উইন্ডো আসে, তাই না? এরকম স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? আমার স্লাইডের উপরে কি দেখা যাচ্ছে আলাদা উইন্ডো? জি স্যার। হ্যাঁ, এই যে এই একটা উইন্ডো শুরুতে তোমরা পাও, তাই না? জি স্যার। এখানে অনেকগুলো ঘর আছে, তার ভিতরে দেখো এই যে এখানে কিছু আছে, ইউজার নেম, পাসওয়ার্ড, হ্যাঁ, প্লাস আরো অনেকগুলো জিনিস আছে, হোস্ট নেম মানে কোন কম্পিউটারের সাথে আমি কানেক্ট করতে চাচ্ছি। তো এই ধরনের জিনিসপত্র আছে। তো ইউজার নেম হিসেবে আমরা একটা দেখলাম রুট নামে একটা ইউজার। তো আমরা এইরকম রুট ইউজার বাদেও অন্য কোনো ইউজার ক্রিয়েট করতে পারি কিনা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে, বা কিভাবে করতে পারি সেটা আমরা দেখব। প্লাস হচ্ছে যে সেই ইউজারের আমরা অ্যাক্সেস কিভাবে রেস্ট্রিক্ট করতে পারি আমার যেভাবে প্রয়োজন। আমি হয়তো চাই কোন একটা ইউজার একটা স্পেসিফিক ডেটাবেস পাবে, অন্য ডেটাবেস গুলো পাবে না। আবার এটাও চাইলাম যে ইউজার হচ্ছে যে ডেটাবেস টেবিলের উপরে সব ধরনের অপারেশন পারফর্ম করতে পারবে না। অপারেশন মেইনলি কি কি ডেটাবেসের উপরে আমরা পেয়েছি? একটা হচ্ছে ক্রিয়েট স্কিমা, মডিফাই স্কিমা, এই দুইটা অপারেশন। এছাড়া আছে কি ইনসার্ট, আপডেট, ডিলিট আর সিলেক্ট। এই 6টা আর বেশ কিছু আছে অপারেশন। আমি যদি চাই যে ইউজার এর ভিতরে সবগুলো না অল্প কিছু অপারেশন পারফর্ম করতে পারবে, তাহলে সেগুলো আমরা কিভাবে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে এসকিউএল কোয়েরির মাধ্যমে নিয়ন্ত্রণ করব সেগুলো আমরা আজকে দেখব। সো মেইনলি এই দুইটা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। শুরুতে আসি তাহলে আমাদের আচ্ছা আমি একটু লেজার পয়েন্টারটা অন করি। হ্যাঁ, শুরুতে আমরা মেইনলি দেখব যে এসকিউএল জয়েন এক্সপ্রেশন। ওকে, সো ন্যাচারাল জয়েনের কথা মনে আছে কিনা তোমাদের? আবার আমি একটু রিক্যাপ করার জন্য দিলাম। ন্যাচারাল জয়েনটা আসলে কিছুই না,
আমরা দেখেছি যে যখন দুইটা টেবিল থেকে আমরা ডেটা কোয়েরি করে নিয়ে আসি তখন আসলে দুইটা টেবিলের ক্রস প্রোডাক্ট আমরা পাই, মানে অল পসিবল রো এর কম্বিনেশন দুই টেবিল থেকে এসে এক জায়গায় জড়ো হয়, যেটা আমাদের জন্য আসলে খুব বেশি ইউজফুল হয় না। সেজন্য আমাদেরকে কি করতে হয়, যেগুলো আসলে মিনিংফুল রো, সেই মিনিংফুল রোটা কি আসলে দুইটা টেবিলের একটা কমন যে একটা ফিল্ড থাকতে হবে, যেই ফিল্ডের বেসিসে আমরা দুই টেবিলের ডাক টেবিলের ডেটাকে রিলেট করব। তো সেই হচ্ছে যে সেই অ্যাট্রিবিউটের বেসিসে ফিল্টার করা লাগে। যেমন আমার ইনস্ট্রাক্টর এবং টিচার্স দুই টেবিলেই আইডি নামে একটা ফিল্ড আছে, এবং এই দুই আইডি হচ্ছে একই জিনিসকে পয়েন্ট করে, ইনস্ট্রাক্টরকেই পয়েন্ট করে। তো আমরা বলে দিতে পারি যে এই যে ইনস্ট্রাক্টর এবং টিচার্স দুই টেবিল থেকে কম্বাইন করে ডাটাগুলো নিয়ে আসো, কোনগুলো যেই সমস্ত রোর ইনস্ট্রাক্টর টেবিলের আইডির সাথে টিচার্স টেবিলের আইডিটা ম্যাচ করবে, এরকম রো গুলো খালি নিয়ে আসো। এটা আমরা একটা কোয়েরি দেখেছিলাম, তাই না? এটা আমরা হচ্ছে যে ক্রস প্রোডাক্ট থেকে অ্যাকচুয়ালি ম্যাচিং রো গুলো বের করে নিয়ে আসার এই জিনিসটাকেই খুব সহজভাবে লেখার একটা সিনট্যাক্স ছিল। সিলেক্ট নেম কমা কোর্স ফ্রম ইনস্ট্রাক্টর ন্যাচারাল জয়েন টিচার্স, এরকম একটা ছিল। হ্যাঁ, এই ন্যাচারাল জয়েন, এই ন্যাচারাল কথাটা আলাদাভাবে যুক্ত হয়েছে। ন্যাচারাল আলাদা কিওয়ার্ড, জয়েন একটা কিওয়ার্ড। এই ন্যাচারাল কিওয়ার্ড আসলে যেটা সিগনিফাই করে যে দুইটা টেবিলের মাঝে একই নামের একটা কমন ফিল্ড আছে। ফার্স্ট টেবিলে এই যে এই ক্ষেত্রে দেখো, ফার্স্ট টেবিলেও আইডি নামে একটা ফিল্ড আছে, সেকেন্ড টেবিলেও আইডি টেবিলের নামে একটা কমন ফিল্ড আছে। এই ন্যাচারাল জয়েন যখন করা হয় তখন ডেটাবেস সিস্টেম অ্যাজিউম করে যে আমরা এই অ্যাট্রিবিউটটার বেসিসে দুইটা টেবিলকে জয়েন করতে চাচ্ছি, মানে হোয়ার ক্লজে আমরা আসলে এই কন্ডিশনটাই দিতে চাচ্ছি। এইভাবে হিসাব করে সে এই জয়েনিং এর কাজটা করে, এটাই হচ্ছে ন্যাচারাল জয়েন। স্যার যদি স্যার দুটো কমন ফিল্ড মিল থাকতো স্যার, মানে আইডি আর নেম থাকতো স্যার, তখন কি হতো? আচ্ছা, দুইটা যদি কমন ফিল্ড মিল থাকতো, আচ্ছা তুমি একটা স্পেসিফিক সিনারিওর কথা বলতেছো, এটা চেক করা হয়নি, আসলে চেক করে দেখতে পারি আমরা আজকে। হ্যাঁ, জি স্যার। চেক করে দেখতে পারি যে আসলে কি হয়। হ্যাঁ, সেটা আমরা পরে তাহলে দেখবো। এরকম দুইটা টেবিলে দুইটা যদি একাধিক কমন ফিল্ড থাকে, সেক্ষেত্রে যেটা হওয়ার কথা আমি জানি না, তারপর আমি একটা প্রেডিক্ট করি, ভুলও হতে পারে। সেটা হচ্ছে যে যখন এরকম মাল্টিপল সে ফিল্ড পাবে তখন হয়তো হয়ে সে একটা ওয়ার্নিং তোমাকে থ্রো করবে যে মাল্টিপল হচ্ছে ম্যাচিং অ্যাট্রিবিউট ফাউন্ড, স্পেসিফাই করো। হ্যাঁ, সেইটার জন্য আসলে আমরা বাকি যে জয়েন অপারেটর গুলো আসছে সেগুলো হচ্ছে তো এই স্পেসিফিক এটা মিউট করো। বাকি অন্যান্য আরো অনেকগুলো জয়েন অপারেটর আছে, সেগুলোর ভিতর অনেকটা হচ্ছে এই স্পেসিফিক প্রবলেমটা সলভ করার জন্য, যে যদি একাধিক এরকম ম্যাচিং ফিল্ড থাকে তখন আসলে কোনটা আমি স্পেসিফাই করবো। এখানে তো আমার এই জয়েনে তো আমার স্পেসিফাই করার সুযোগ নাই, আমি জয়েনও ইউজ করতে চাচ্ছি কিন্তু আবার বলেও দিতে চাচ্ছি যে তুমি এই ফিল্ডের বেসিসে জয়েন করো। হ্যাঁ, তো সেটাই আমরা দেখবো। তো ন্যাচারাল জয়েন আমরা দেখেছিলাম যে মাল্টিপল টেবিলকে ওইভাবে জয়েন করা সম্ভব। এই যে এরকম একটা কোয়েরি ছিল যে তিনটা টেবিলকে জয়েন করছি আমি, ইনস্ট্রাক্টর টিচার্স আর কোর্স, সেখান থেকে তিন টেবিল থেকে আমি চারটা ফিল্ড নিচ্ছি যেখানে এই অংশগুলো কমন। এই যে দেখো, ফার্স্ট দুইটা টেবিলের ভিতরে আইডি কমন, আর সেকেন্ড দুইটা টেবিলের ভিতরে কোর্স আইডি, এই ফিল্ডটা কমন, টিচার আর কোর্সের ভিতরে। কাজে এটা সরাসরি ন্যাচারাল জয়েন করা সম্ভব। ঠিক আছে, যেটাকে আমরা সরাসরি এইভাবে লিখতে পারি, ফ্রম ইনস্ট্রাক্টর ন্যাচারাল জয়েন টিচার্স ন্যাচারাল জয়েন কোর্সেস, এভাবে আমরা লিখে দিতে পারি। তো এই গেল একটা ন্যাচারাল জয়েন। তো ন্যাচারাল জয়েনটার ইউজ খুব বেশি না, এটা খুব বেশি ইউজ হয় না, কারণ আর বাকি যে জয়েন এক্সপ্রেশন গুলো আছে সেগুলো মোর ফ্লেক্সিবল। হ্যাঁ, এবং এই ন্যাচারাল জয়েনের যা সুবিধা পুরাটাই পাওয়া যায়। তো সেগুলো আমরা একটু দেখি। ঠিক আছে, অন্যান্য আর যে সমস্ত জয়েন এক্সপ্রেশন আছে, হ্যাঁ, মূলত জয়েন এক্সপ্রেশন আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ইনার জয়েন। হ্যাঁ, আচ্ছা, এই ইনার জয়েন এটা একটা হচ্ছে কিওয়ার্ড। এই ইনারটা ব্র্যাকেটের ভিতরে লেখা আছে, মানে হচ্ছে যে এই ইনার হচ্ছে যে এটা হচ্ছে যে ম্যান্ডেটরি না। তুমি জাস্ট যদি খালি জয়েন বলো তাহলে সে ইনার জয়েন বুঝবে। ঠিক আছে, সো ইনার জয়েন যে কাজটা করে, ইনার জয়েন আসলে ন্যাচারাল জয়েনের মতো, ন্যাচারাল জয়েনেরই হচ্ছে যে একটা হচ্ছে জেনারেল ফর্ম। ইনার জয়েনটা করে কি, দুইটা টেবিলের যে কমন রো গুলো বা ম্যাচিং রো যেগুলো সেগুলোকে খালি দেখায়। ন্যাচারাল জয়েন তাই করে না, ফার্স্ট টেবিলে কিছু ডেটা আছে, সেকেন্ড টেবিলে কিছু ডেটা আছে, দুই টেবিলের একটা কমন ফিল্ড আছে, এই দুই কমন ফিল্ডের বেসিসে যে রো গুলো ম্যাচ করবে কেবলমাত্র সেই কটা রোই দেখাবে। এই যে এখানে একটা ভেন ডায়াগ্রামের ভিতরে আমার মাধ্যমে আমি সেটা দেখাতে পারি যে
ইনার জয়েন এই কাজটা করবে, ঠিক আছে। আরেকটা আছে লেফট আউটার জয়েন। এই আউটার কথাটা এখানে ম্যান্ডেটরি না, লেফট জয়েন বললেও হবে। হ্যাঁ, লেফট জয়েন যে কাজটা করবে, যে এইখানে দেখো যেটা হতে পারে, এই যে ম্যাচিং রো পেয়ে গেলাম আমি ইনার জয়েনে, কেবলমাত্র 2 টেবিলের ম্যাচিং রো গুলো দেখাচ্ছে, তার মানে আরো কিছু রো থাকতে পারে যেগুলো ম্যাচ করেনি। হ্যাঁ, একটা টেবিলে ডাটা আছে কিন্তু সেকেন্ড টেবিলে সেটার করসপন্ডিং ডেটাটা নাই। লেফট জয়েন যে কাজটা করবে, যে দুইটার কমন রোতে নিবেই, তারপরে কমন ছাড়া অন্যান্য যে রো গুলো আছে লেফট টেবিল থেকে সেগুলোও সে নিবে, ঠিক আছে। আর তোমরা আরো যখন ডিটেল দেখাবো তখন জিনিসটা ক্লিয়ার হবে। ফার্স্ট টেবিলের সমস্ত ডাটা নিবে আর সেকেন্ড টেবিলের কেবলমাত্র ম্যাচিং ডেটাগুলো নিবে। হ্যাঁ, এটা হচ্ছে লেফট জয়েন। এটার এক্সাম্পল দিয়ে দেখালে তখন তোমাদের ক্লিয়ার হবে। রাইট জয়েন জাস্ট ঠিক অপোজিটটা। লেফট আর রাইট টেবিল বলতে কি বোঝাচ্ছে সেটা আমি আগে একটু বুঝাই। তোমরা যদি এই যে আগের একটু এক্সপ্রেশন দেখো, জয়েন, এই যে জয়েন, ন্যাচারাল জয়েন কথাটাই তুমি যদি খেয়াল করো, এই শব্দটার আগে একটা টেবিল আছে, পরে একটা টেবিল আছে, তাই না? আগের টেবিলটা হচ্ছে লেফট সাইডের টেবিল, এটাকে লেফট টেবিল বলছে, এই পাশেরটাকে রাইট টেবিল বলছে। এবং এটার কোনো মানে আসলে ওই রকম কোনো ভ্যালু নাই, এরকম ভাবে যে থাকতে হবে। টিচার্স টেবিলটাকে তুমি এই লেফট সাইডে দিয়ে ইনস্ট্রাক্টর টেবিলটাকে রাইট সাইডে দিতে পারো, তখন টিচার্সটা হয়ে যাবে লেফট টেবিল, ইনস্ট্রাক্টরটা হয়ে যাবে রাইট টেবিল। তো এইখানে সেটাই বলছে, ইনার জয়েন দুইটার কমন ডেটাটা দেখাবে খালি, লেফট জয়েন লেফট টেবিলের সমস্ত ডেটা দেখাবে, রাইট টেবিলের কেবলমাত্র ম্যাচিং ডেটা দেখাবে, হ্যাঁ, বাকিগুলোকে সে দেখাবে না। রাইট জয়েন একই কথা, বা রাইট আউটার জয়েন, রিটার্ন অল রেকর্ডস ফ্রম রাইট টেবিল এন্ড দ্য ম্যাচ রেকর্ড ফ্রম লেফট টেবিল। ওকে, তাহলে অবভিয়াসলি আরেকটা আছে যেখানে সবই দেখাবে, সেটাকে হচ্ছে ফুল আউটার জয়েন বা ফুল জয়েন, ঠিক আছে। ফুল জয়েন করবে কি, দুই টেবিলের ভিতরে তো কমন ফিল্ড গুলো দেখাবেই, সেটার বাইরেও যেগুলো আনম্যাচড যেটা আছে সেগুলো দেখাবে। হ্যাঁ, এবং এই যে লেফট জয়েন, রাইট জয়েন বা ফুল জয়েনের একটা কনসিকোয়েন্স হচ্ছে যে আমরা অনেকগুলো রো পাবো যেগুলোতে দেখা যাবে যে কিছু কিছু ফিল্ড নাল থেকে যাচ্ছে। কেন নাল থেকে যাচ্ছে? কারণ আমি একটা রো পাচ্ছি কিন্তু দ্বিতীয় টেবিলে সেটার কোনো ম্যাচিং ডাটা নাই, সেজন্য ওই ফিল্ডগুলো নাল থেকে যাচ্ছে। এটা একটা ফিচার, এটাকে প্রবলেম বলবো না, কারণ ক্ষেত্র বিশেষে আমাদের ওই জিনিসটা দরকার হয়। হ্যাঁ, অনেকগুলো কোয়েরি আছে যে কোয়েরি গুলো এই লেফট জয়েন বা রাইট জয়েন ব্যবহার করে খুব ইজিলি সলভ করা যায়। হ্যাঁ, যেমন হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক রেজাল্টের করসপন্ডিং ডাটা আছে কিনা এটা চেক করা যত সহজ, এইটার করসপন্ডিং এ ডাটা নাই কিনা এটা কিন্তু মানে চেক করাটা অন্যভাবে জটিল, কিন্তু এই লেফট এবং রাইট জয়েন ব্যবহার করে এটা খুব ইজিলি সলভ করা যায়। তো আমরা এখন একটা একটা করে আসি। ইনার জয়েন বা খালি জয়েন, সেই এক্সপ্রেশনটা একটু দেখাই, ঠিক আছে। দেখো সিনট্যাক্সটা পুরাটাই ওই ন্যাচারাল জয়েনের মতো, খালি লাস্টে একটা স্পেশাল একটা ক্লজ আছে, সেটা হচ্ছে অন। এই যে তোমরা বলছিলে না যে যদি একাধিক ফিল্ড থাকে ম্যাচিং ফিল্ড, তখন কোনটার বেসিসে হচ্ছে যে আমরা হচ্ছে যে এই ন্যাচারাল জয়েনের কাজটা হবে, সেই অ্যাম্বিগুইটিটা আমরা চাইলে এখানে দূর করে দিতে পারি, ঠিক আছে। আমরা বলে দিতে পারি সিলেক্ট কলাম নেমস ফ্রম টেবিল 1 ইনার জয়েন টেবিল 2। এই দুইটা টেবিলকে জয়েন করবা কিসের বেসিসে? অন টেবিল 1 এর কলাম নেম, টেবিল 1 এর একটা স্পেসিফিক কলাম নেম, টেবিল 2 এর আরেকটা স্পেসিফিক কলাম নেম, এই দুই কলামের ভ্যালু একই হতে হবে। হ্যাঁ, তোমরা বলতে পারো স্যার এইটা আর তাহলে হোয়ার এর ভিতরে আমার পার্থক্য কি হলো? দুটো তো একই জিনিস, খালি আমরা সিলেক্ট ফ্রম হোয়ার লিখতাম, এখন না লিখে সিলেক্ট ফ্রম, মাঝখানে আবার একটা ঝামেলা করে ইনার জয়েন কথাটা লিখেছি। হ্যাঁ, তো একই বিষয় তো হলো। আচ্ছা, একই বিষয় হলো, কিন্তু এখানে ইনার জয়েনের এর সাথে একটা ফ্লেক্সিবিলিটি আছে, চাইলে এই অন এর লাস্টে আমি আবার অ্যাডিশনাল হোয়ার ক্লজ দিতে পারি। ওকে, তাহলে যে জিনিসটা হচ্ছে দেখো আমি 2 লেভেলে ফিল্টার করতে পারতেছি। এক, জয়েন করার সময় আমি ফিল্টার করতে পারছি যে কোন কোন ডাটাটা নিব, তারপরে এই ফিল্টার জয়েন ডেটা থেকে আমি চাইলে আবার কিন্তু সাবসিকুয়েন্ট আবার ডাটা ফিল্টার করে নিতে পারি। আচ্ছা, যে রেকর্ড গুলো পেলাম সেগুলোর ভিতর থেকে টপ 3 রিপোর্ট আমাকে দাও, বা সেই সমস্ত যে রেকর্ড গুলো আমি পাচ্ছি জয়েন করা, তার থেকে আবার একটা স্পেসিফিক কন্ডিশন দিয়ে আমি সিলেক্ট করতে পারছি, ঠিক আছে। সো জয়েনের এই একটা সুবিধা, জয়েন ক্লজ আমাকে ফার্স্ট লেভেল তো একটা ফিল্টারের সুযোগ দেয়, সাথে আমাকে হোয়ার ব্যবহার করারও সুযোগ দেয়। কিন্তু যখন আমি এই নিচের সিনট্যাক্সটা ইউজ করব, তখন একবার হোয়ার করে ইউজ করে ফেললে অ্যাডিশনাল হোয়ার ইউজ করতে গেলে সেই হোয়ার গুলোকে আমাকে এন্ড অর এরকম সিনট্যাক্স দিয়ে জোড়া লাগাতে হবে কোয়েরিটা
জটিল হবে। সো ইনার জয়েনটা হচ্ছে মোস্টলি একটা ক্লিন এক্সপ্রেশন। সো বোঝা যাচ্ছে ইনার জয়েনের সিনট্যাক্স এরকম, সিলেক্ট যে কলাম নেম গুলো আমরা চাই ফ্রম টেবিল 1 ইনার জয়েন টেবিল 2 অন টেবিল 1 এর কলাম একটা স্পেসিফিক কলামের ভ্যালু টেবিল 2 এর অপর একটা স্পেসিফিক কলাম ভ্যালু একই হতে হবে। আমরা একটা এক্সাম্পল দেখি। এই যে দুইটা টেবিল তোমরা একটু খেয়াল করো। ফার্স্ট টেবিলটায় যেখানে উপরে নাম লেখা আছে ইনস্ট্রাক্টর টেবিল, এখানে টোটাল 12টা রো আছে। আর এই পাশে হচ্ছে টিচার্স টেবিল, এখানে 15টা রো আছে। এই দুইটা টেবিলের কাহিনী কি? ফার্স্ট টেবিলটা হচ্ছে এই টেবিলটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি এক্সাম্পলের ইউনিভার্সিটি সমস্ত একটা মানে আমার ডেটাবেজে যে সমস্ত টিচারদের ইনফরমেশন আছে সেই ইনফরমেশনটা এখানে আছে। আচ্ছা, আর সেকেন্ড টেবিলটার ঘটনা কি? এই সেকেন্ড টেবিলটা হচ্ছে এই আইডিটা রেফার করছে এই হচ্ছে টিচারেরই আইডি কে। হ্যাঁ, এই টেবিলটা রেফার করছে যে কোন টিচার কোন কোন কোর্স পড়িয়েছে বা কোন কোন কোর্স পড়ায় বা কোন একটা স্পেসিফিক সময়ের ভিতরে পড়িয়েছে সেই ইনফরমেশনটা এই টেবিলে আছে। তো এই টেবিলে খালি হচ্ছে যে টিচারের ইনফরমেশন আছে, এই টেবিলে কেবলমাত্র টিচার কোন কোর্স পড়িয়েছে সেই ইনফরমেশন আছে। এই টেবিল দেখে কিন্তু আমি টিচারের নাম জানতে পাচ্ছি না বা কোন ডিপার্টমেন্ট সেটাও জানতে পাচ্ছি না। তাহলে আমি যদি দুইটা টেবিলকে কম্বাইন করি তাহলে আমরা এই ডেটাটা পাবো। তো আমরা এখন ইনার জয়েন ব্যবহার করে এটা কম্বাইন করতে পারি কিভাবে? ওই যে আমরা কোন রো এর বেসিসে কম্বাইন করব? আইডির বেসিসে আমি কম্বাইন করব, কারণ এটাই একমাত্র ম্যাচিং রো। সো আমার কোয়েরিটা কিরকম হবে? সিলেক্ট, আচ্ছা যে ফিল্ড গুলো চাই আমি পরেরটাতে সরাসরি দেখাই তাহলে বুঝতে পারবা। এই যে আমি পুরো কোয়েরিটা এখানে লিখেছি। আমি ইনস্ট্রাক্টরের টেবিলের আইডিটা চাচ্ছি, ইনস্ট্রাক্টরের নেম পাচ্ছি, প্লাস এই টিচার্স টেবিলের বাকি যতগুলো কলাম আছে এই যে টিচার্স ডট অল, এই সবকটা কলামকে আমি আউটপুটে দেখতে চাচ্ছি। কিভাবে? ইনস্ট্রাক্টর আর টিচার্স কে ইনার জয়েন করছি কিসের বেসিসে? ইনস্ট্রাক্টর ডট আইডি ইকুয়াল টু টিচার্স ডট আইডি। দেখো এখানে আমার এই হোয়ার ক্লজ ব্যবহার করলে যে রেজাল্ট আসতো সেই একই রেজাল্ট পেয়ে যাচ্ছে। আমি পেয়ে যাচ্ছি আইডি, পেয়ে যাচ্ছি তার নাম, পেয়ে যাচ্ছি। আচ্ছা, আইডি অবশ্য দুইবার এসছে। হ্যাঁ, আমি এই চাইলে আইডিটা এখান থেকে বা টিচার্স ডট আইডিটা বাদ দিলে এটা আসতো। যাই হোক, এখানে আসুক, আমার কোনো ইস্যু নাই। তো আইডি পাচ্ছি, তার নাম পাচ্ছি, সে কোন কোর্সটা নিয়েছে, কোন সেকশনে নিয়েছে, কখন নিয়েছে, কত সালে নিয়েছে, সব ইনফরমেশন পাচ্ছে। এই ডাটার সাথে যদি আমি কোর্স টেবিলকে আবার ইনার জয়েন করতাম তাহলে কোর্সের নামও পেয়ে যেতাম, কারণ আমি এখন খালি কোর্সের আইডিটা পাচ্ছি। তো সেটা আমরা অত জটিল করছি না, আমরা জাস্ট যেটা দুইটা টেবিলকে জয়েন করে ফেললাম। ওকে, এবং এখানে একটা জিনিস খেয়াল করে দেখবা যে কেবলমাত্র ম্যাচিং রো গুলো এসছে। কিরকম ম্যাচিং রো গুলো এসছে? আইডি যেগুলো মিল আছে স্যার, হ্যাঁ, আইডির যেগুলো মিল আছে সেগুলোই এসছে। যেমন তোমাকে আমি একটা জিনিস দেখাই এখানে, সম্ভবত সিং, এই যে যার আইডি হচ্ছে লাস্টে 76543, সিং ফাইন্যান্স ডিপার্টমেন্টের, এই টেবিলে তার কোনো রেকর্ড নাই। হ্যাঁ, এই আইডিটা নাই, কাজেই আমার যে কম্বাইন যে রেকর্ড সেখানে এই সিং আসে নাই, কিন্তু দেখো নাই, কিন্তু আছে। ঠিক আছে, না আছে। হ্যাঁ, ওকে, যেহেতু তার রেকর্ড ওই ম্যাচিং টেবিলে নাই, কাজেই এই টেবিলে সেটা আসেনি। হ্যাঁ, এখন তাহলে উল্টা কোশ্চেন, তাহলে দেখো আমি কিন্তু তোমাকে একটা ইনফরমেশন বলে দিলাম, তারপর তুমি জানতে পারলা যে আচ্ছা তাহলে কার কোন টিচার কোন কোর্স পড়াচ্ছে না। এই ইনফরমেশনটা কিন্তু মানে এই ইনার জয়েন থেকে বের করতে পারছি না। হ্যাঁ, আমরা যদি এরকম হতো যে কোন একটা স্পেসিফিক জয়েন, যে জয়েনে আমার এই পাশে সমস্ত টিচারের নামই দেখাবে আর এই পাশে সেই সমস্ত টিচার যে সমস্ত কোর্স গুলো নিয়েছে সেগুলো দেখাবে, যে টিচার কোনো কোর্স নেয়নি সেই জায়গায় ফাঁকা দেখাবে, তাহলে আমরা কি করতে পারি? যে সমস্ত টিচারের হচ্ছে রোয়ে কোর্সের সেকশনটুকু ফাঁকা, তাহলে বুঝতে পারবো যে এই সমস্ত টিচারের কোনো কোর্স নেয়নি, তাই না? ঠিক আছে, জিনিসটা বুঝতে পারছো যে কি হচ্ছে? আমার আসলে ইনার জয়েন দিয়ে আমরা এটা পাচ্ছি না। এটা আমরা সলিউশন করতে পারি কিভাবে? লেফট অথবা রাইট জয়েন ব্যবহার করে। সেটা কিভাবে? এবার আসি, আবার ওই আগের টেবিলটা দেখো এবং আমি যে কথাটা এখনই বললাম সেই জিনিসটা দেখো। এই যে এই তিনটা যে রেকর্ড আমি হাইলাইট করেছি, এই তিনটা রেকর্ডের কোনো ম্যাচিং রেকর্ড টিচার্স টেবিলে নাই। খুলে দেখো, পাবা না। খুলে দেখো, নাই। এই যে 3, 3, 4, 5, 6 এখানে নাই। হ্যাঁ, তারপরে এটাও নাই, গোল্ড নাই, ক্যালিফেরি নাই, আর হচ্ছে সিং, এই তিনজনের কোনো ইনফরমেশন এই ম্যাচিং টেবিলে নাই।
আচ্ছা, এখন আমরা করতে চাচ্ছি কি লেফট জয়েন। লেফট জয়েন করবে কি, আমাকে এই টেবিলের সমস্ত ডাটা দেখাবে এবং এই টেবিলের যে ম্যাচিং ডেটাগুলো সবকিছু দেখাবে। হ্যাঁ, জিনিসটা হবে অনেকটা এরকম। সিনট্যাক্সের আলাদা কিছু নাই, ইনারের কথা বদলে লেফট কথাটা বসালেই হবে। এখানে সেটাই করা হয়েছে। দেখো, সিলেক্ট কলাম নেমস ফ্রম টেবিল 1, এখানে ইনার জয়েনের বদলে লেফট জয়েন, বা তুমি চাইলে লেফট আউটার জয়েন কথাটাও ইউজ করতে পারো। আউটার কথাটা আসলে আলাদাভাবে কোনো মিনিং বহন করে না এই ক্ষেত্রে, কিন্তু বোঝানোর জন্য যে না, এটা হচ্ছে যে কেবলমাত্র ইনার সার্কেলের ডেটাগুলোকে না, আউটার সার্কেলের ডেটাগুলোকে। আউটার সার্কেল মানে বলছে যে যেগুলো ম্যাচিং না সেগুলোকে আউটার সার্কেল ডেটা বলছে। আউটার বসালে কি স্যার ব্র্যাকেটে বসাতে হবে? না 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 না, ব্র্যাকেটে বসাতে হবে না, এমনি লেফট আউটার জয়েন সিম্পল। ওটা ব্র্যাকেট দিয়ে বোঝাচ্ছে যে এটা অপশনাল। হ্যাঁ, এই যে লেফট জয়েন বা লেফট আউটার জয়েন অন টেবিল 1 ডট কলাম নেম ইকুয়াল টু টেবিল 2 ডট কলাম নেম। সো এবার খেয়াল করো, এই জাস্ট এই কোয়েরিটা আমি যখন রান করাবো, ওই যে আমি উপরে লিখেছি, এই যে খেয়াল করে দেখো, গোল্ড, ক্যালিফেরি আর সিং, এই তিনটা রেকর্ড দেখো, তার এগেইনস্টে কিন্তু আমি নাল ডেটাগুলো পেয়ে গেছি। কারণ এগুলো তো ম্যাচিং কোনো রেকর্ড এখানে নাই, কিন্তু এই টেবিলে আছে যেহেতু, কাজে সে বাকিটাতে নাল বসিয়ে ফেলেছে। তাহলে বোঝা যাচ্ছে যে লেফট জয়েনের হচ্ছে বিষয়টা কি। এবং দেখো, এই যে আমি বললাম না যে জয়েনের সাথে আমি চাইলে হোয়ার ক্লজ বসাতে পারি। আমাকে যদি এখন কোয়েরি দেয়, তুমি আমাকে খুঁজে বের করে দাও কোন কোন টিচার কোনো কোর্স নেয়নি, তাহলে আমি কি করব? আমি এই কোয়েরিটা চালাবো, দিয়ে লাস্টে খালি লিখবো হোয়ার যে কোনো একটা ফিল্ড, এই যে যেই ফিল্ডগুলো নাল আছে যে কোনো একটা ফিল্ড। যেমন এই ক্ষেত্রে এটা হচ্ছে কি টিচেস ডট আইডি, হোয়ার টিচেস ডট আইডি ইজ নাল। সিলেক্ট instructor dot name from instructor left join teacher on instructor dot id equal to teachers dot id where teachers dot id is null। তাহলে আমার কেবলমাত্র এই তিনটা রো আসবে, বাকিগুলো সব ফিল্টার আউট হয়ে যাবে, তাই না? তাহলে আমরা জানতে পারবো যে এই তিনজন টিচারের কোনো কোর্স নাই। বোঝা গেল? কিন্তু যদি আমরা এইভাবে সলভ না করতাম এটা, তাহলে এটা আমাকে কিভাবে সলভ করতে হতো? কোন কোন টিচারের কোনো কোর্স নাই, এই জিনিসটা আমাকে কিভাবে বের করতে হতো? হ্যাঁ, এসকিউএল কোয়েরি কিন্তু একই কোয়েরি অনেক ভাবে লেখা যায়, এই কোয়েরিটা কিন্তু আরো অন্যভাবে লেখা সম্ভব। হ্যাঁ, তোমরা একটু আইডিয়া বলতে পারবা যে এটাকে আর কিভাবে লেখা সম্ভব, যেতে করে বের হবে যে হ্যাঁ এই টিচারের কোনো কোর্স নাই? কোনো আইডিয়া? কন্ডিশন দিয়ে স্যার। হ্যাঁ, হোয়ার কন্ডিশন দিয়ে স্যার। হোয়ার কন্ডিশন দিয়ে তো হ্যাঁ, হোয়ার কন্ডিশন দিয়ে তাহলে কিরকম হবে সেই কন্ডিশনটা? তখন স্যার মাল্টিপল চালাতে হবে স্যার, মানে প্রথমে ডাটাটা খুঁজতে হবে স্যার, ওখান থেকে আইডিটা, আবার ওই আইডিটা স্যার ওই টেবিলে পাস দিতে হবে স্যার। আচ্ছা, আমি সহজ বলি, তোমাকে তখন সাব কোয়েরি লিখতে হবে। জি স্যার, কমপ্লেক্স হয়ে যাবে, মানে কমপ্লেক্স সাব কোয়েরি লিখতে হবে। তোমাদেরকে আমি পড়িয়েছিলাম, খেয়াল করে দেখো, ইন আর নট ইন দুইটা ক্লজ পড়িয়েছিলাম। জি স্যার, জি স্যার। মনে আছে? সেই ইন আর নট ইন ইউজ করতে হবে। কিভাবে? তুমি আগে হচ্ছে যে এই টেবিলের ভিতরে চালাবা, সিলেক্ট অল ফ্রম টিচেস হোয়ার আইডি নট ইন, ব্র্যাকেটের ভিতরে সিলেক্ট আইডি ফ্রম হচ্ছে ইনস্ট্রাক্টর, মানে এই টিচেস টেবিলের যে ইন নট ইন ক্লজের ভিতরে আমাকে আইডি গুলো দেখতে হবে। ও তখন করবে কি, ওই আইডি গুলো যেগুলো এখানে এখানে নাই সেগুলোকে কেবলমাত্র রিটার্ন করবে। হ্যাঁ, তোমরা এটা একটু নিজেরা পরে রান করে দেখতে পারো। তো এই হচ্ছে যে লেফট জয়েন। ওকে, তো এটার সিমিলার একই কাহিনী হবে রাইট জয়েন। রাইট জয়েনে তখন আমরা খালি তখন এদিকটাতে নাল পাবো। হ্যাঁ, তো রাইট জয়েনটা টেস্ট করার জন্য ওই যে একই দেখো, সিনট্যাক্স একই। হ্যাঁ, টেবিল 1 রাইট জয়েন টেবিল 2 অন টেবিল 1 ডট কলাম নেম ইকুয়াল টু টেবিল 2 ডট কলাম নেম। আচ্ছা, তো আবার আমরা আগেরটা দেখি। হ্যাঁ, প্রবলেম হচ্ছে এই টেবিলের ম্যাচিং হচ্ছে কিছু কিছু এই টেবিলে নাই, কিন্তু এই টেবিলে আছে, কিন্তু এরকম টেবিলে নাই, এরকম একটাও ডাটা নাই। তো আমরা এরকম একটা ডেটা আগে একটু বানাই দিতে হবে আমাদের সুবিধার জন্য। খেয়াল করে দেখো, আমরা এই রোটা যদি বাদ দিই, প্রথম রোটা যদি বাদ দিয়ে দিই, তাহলে ওই রো এর ম্যাচিং ডেটা এখানে আছে কিন্তু এই টেবিলে থাকছে না। ঠিক আছে, তো আমরা সেটাই করব। এরকম করার পর যদি আমরা রাইট জয়েন চালাই, এই যে দেখো, সিলেক্ট ইনস্ট্রাক্টর ডট আইডি ইনস্ট্রাক্টর নেম ইনস্ট্রাক্টর ডট ডিপার্টমেন্ট নেম কমা টিচেস ডট অল ফ্রম ইনস্ট্রাক্টর রাইট জয়েন টিচেস অন, এই গেল। এখন দেখো
এই যে নাল রিটার্ন করবে এই আইডি। যে দেখছো এইদিকে আমার এই এই রাইট টেবিলে ডেটা আছে কিন্তু লেফট টেবিলে করেসপন্ডিং ডেটাই নাই। শ্রীনিবাসন কে যেটা ছিল এটাকে আমি যদি ডিলিট করে দিই, হ্যাঁ এটা যদি আমি ডিলিট করে দিই তাহলে কিন্তু তখন এই যে এই রেকর্ড গুলো ম্যাচিং রেকর্ড এই টেবিলে থাকছে না। তখন কি হবে, ওই যে দেখো এগুলো সবই আছে, রাইট টেবিলে সমস্ত ডেটা এসছে, লেফট টেবিলে নাল রিটার্ন। লেফট টেবিলে যে ডেটাগুলো পাইনি সেগুলো নাল। স্যার স্যার 1 to 1 এই আইডি গুলোর ডেটা গুলো নাল হওয়ার কথা ছিল না? 1 to 1 এই যে আছে তো, কিন্তু বাম পাশে তো নাল হওয়ার কথা ছিল না স্যার? এই পাশে কেন, এই যে আছে তো ম্যাচিং রো আছে, এই যে আইডি আইনস্টাইন ফিজিক্স ফল সিজনে ক্লাস নিছে। ও জি স্যার জি স্যার জি স্যার হ্যাঁ আছে, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছো জিনিসটা? মানে ম্যাচিং রো থাকবে, রাখ থাকলে এটা হবে না, কিন্তু ম্যাচিং রো না পেলে তখন নাল দেখাবে। হ্যাঁ জি স্যার। ওকে, সো এই হচ্ছে রাইট জয়েন। আর তাহলে ফুল জয়েন কি হবে এখন তো বুঝতেই পারতেছো। এখন যখন দুইটা আমি দেখাবো, এদিকে কিছু নাল পাবো, এদিকে কিছু নাল পাবো। জি স্যার। হ্যাঁ তো আচ্ছা যাই হোক, ফুল জয়েনের কাহিনী ওইটাই, সেটার সিনট্যাক্সটা হচ্ছে সিলেক্ট কলাম নেমস ফ্রম টেবিল 1 ফুল জয়েন টেবিল 2 অন এটা। আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, ফুল জয়েন এই সিনট্যাক্সটা তোমরা হচ্ছে যে মাইএসকিউএল এ পাবা না। হ্যাঁ মাইএসকিউএল এ ফুল জয়েনটা নাই, এটা মাইক্রোসফটের এসকিউএল সার্ভারে আছে, ওরাকলে আছে। হ্যাঁ তো তাহলে এরকম আরো কিছু কিছু জিনিস মাইএসকিউএল এ নাই। হ্যাঁ ওরা নাই কিছু কিছু কারণ হচ্ছে যেহেতু এটা ওপেন সোর্স প্রজেক্ট, অনেক ওদের ব্যাকলগ আছে যেগুলো অনেক ফিচার ইমপ্লিমেন্ট তাদের করার প্রয়োজন সেগুলো, প্লাস হচ্ছে যে এই যে জিনিসটা সেটা আসলে হচ্ছে যে অল্টারনেটিভ সিনট্যাক্সটা আছে, যে সিনট্যাক্স ব্যবহার করে সেম একই ইফেক্ট অ্যাপ্লাই করা যাবে। তোমরা যদি জাস্ট ডেটাবেজের পার্সপেক্টিভে দেখো, আমি একটু আগের স্লাইড নিয়ে আসি একটা। এখানে যেটা লেখা আছে তার মানে তো এটা কাজ করবে না এভাবে লিখলে? এইটা মাইএসকিউএল এ কাজ করবে না, কিন্তু তুমি যদি মাইক্রোসফট এসকিউএল সার্ভার অথবা ওরাকলে রান করো তখন কাজ করবে। হ্যাঁ মাইএসকিউএল এই জিনিসটা সাপোর্ট করে না। হ্যাঁ যেমন তোমাকে, তবে সেটা আমি বলছি তো অল্টারনেটিভ আছে। কি অল্টারনেটিভ? তোমরা যদি এই ছবিটা দেখো, এইটা আসলে কি, এইটা আমি জাস্ট যদি এই দুইটাকে যদি আমি ইউনিয়ন করি তাহলে কিন্তু আমার এই জিনিসটা পাওয়া যায়। জি স্যার। লেফট আর রাইট। হ্যাঁ লেফট জয়েন আর রাইট জয়েন করা দুইটা ডেটাকে যদি আমি ইউনিয়ন করি তাহলে কিন্তু ফুল জয়েন পাওয়া যায়। জি স্যার। আসলে মাইএসকিউএল এ এই প্রবলেমটা সেভাবেই সলভ করা হয়। ঠিক আছে আমি একটু যাই ওই স্লাইডে। হ্যাঁ ঠিক আছে, জি স্যার। সো আমার অল্টারনেটিভ আসলে সেটাই, দেখো সেটাই করা হয়েছে। এই যে সেটা উপরে যায় না কেন? হ্যাঁ এই যে দেখো এটা হচ্ছে লেফট জয়েন্ট সিনট্যাক্স, সিলেক্ট আগের কোয়েরি লেফট জয়েন, সেই একই কোয়েরি আবার লেখা হচ্ছে রাইট জয়েন এবং দুইটাকে ইউনিয়ন করা হয়েছে। জি স্যার। হ্যাঁ যেহেতু দুইটা ডাটার ডাইমেনশন একই, কলাম নেম একই, কাজে এটা সুন্দর একসাথে মার্জ হয়ে গেছে এবং তাই হয়েছে। দেখো এই যে এই রাইট জয়েনের জন্য এই ডাটাগুলো এসছে যেখানে এটা নাল, জি স্যার। আর লেফট জয়েনের জন্য এই যে এই ডেটাগুলো চলে আসছে। হ্যাঁ জি স্যার। ওকে, সো এইভাবে আমরা কিন্তু জয়েন সব ধরনের জয়েনই দেখলাম। একটা হচ্ছে ইনার জয়েন, যেটা করবে কি জাস্ট ফিল্টার্ড ডেটা, দুই দিকে কোনো নাল ভ্যালু যেন না আসে, কেবল ম্যাচিং রো গুলো দেখাবে। লেফট জয়েন লেফট সাইডের টেবিলের সমস্ত ডেটা নিবে, রাইট সাইডের ম্যাচিং ডেটাগুলো নিবে। ঠিক আছে, আর রাইট সাইডের ম্যাচিং ডেটা বাদে যেগুলো লেফট সাইডের সাথে মানে মিলবে না সেগুলোতে নাল দেখাবে। রাইট জয়েন জাস্ট লেফট জয়েন্টেরই উল্টা দিকে, সেটা হচ্ছে সেকেন্ড যে টেবিলটা সমস্ত ডেটা নিবে আর সেটা কেবলমাত্র ম্যাচিং ডেটাগুলো ফার্স্ট হচ্ছে যে টেবিল থেকে নেবে। আর ফুল আউটার জয়েন যেটা বা ফুল জয়েন হচ্ছে যে দুই টেবিলের কমন ডেটাগুলো তো নিবেই, সেই সাথে দুই টেবিলের যেগুলো কমন ফিল্ড না সেগুলোকেও সে সমস্ত ডেটাকে সে ইনক্লুড করবে। তো এইটাই তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই মানে সবচেয়ে বেশি ইনার জয়েনটাই বেশি প্রয়োজন হয়। আর হচ্ছে যে লেফট জয়েন বা রাইট জয়েনের প্রয়োজন হয় না তা না, কিন্তু সেগুলো হচ্ছে স্পেসিফিক কিছু কেস, সাধারণত মিসিং ভ্যালু চেক করার জন্যই এটা বেশি প্রয়োজন হয়। যে কোন একটা টেবিলে একটা ডাটা আছে কিন্তু তার করেসপন্ডিং ডাটা মিসিং সেকেন্ড টেবিলে, এই জিনিসগুলো চেকিং এর জন্যই এটা ইউজ হয়। ওই যে একটা আমি আমাদের স্পেসিফিক কেসের সিনারিও তোমাদেরকে বললাম যে কোন কোন টিচার আছে যাদের কোনো ক্লাসের ইনফরমেশন নাই, মানে কোন যারা কোনো ক্লাস নিচ্ছেন না এই মুহূর্তে, তাদেরকে আমি সুন্দরভাবে আলাদা করতে পারলাম লেফট জয়েন্ট ব্যবহার করে। ওকে, তো মোটামুটি এই
এই জিনিসগুলো গেল। আর নেক্সট যে জিনিসটা আমি একটু দেখাবো, তাহলে আমাদের জয়েন কিন্তু মোটামুটি শেষ, জয়েন আছে এইগুলোই। হ্যাঁ, এখন এই জয়েনের সাথে অ্যাডিশনাল হোয়ার ক্লজ লাগায় আর ফিল্টার করে ডাটা দেখানো, সেগুলো আমি দেখাইলাম না। যেমন তুমি চাইলে এখানে এটাকে এখানে হোয়ার ক্লজ চালাইতে পারো আগেরটাতে। এই যে এখানে আমরা পেলাম যে আমি চাই এখানকার থেকে কেবলমাত্র 2009 সালের যে সমস্ত ডেটা সেগুলো, তাহলে তুমি কি দিবা, অন এত হোয়ার ইয়ার ইকুয়াল টু 2009। তাহলে তো এই যে কম্বাইন হলো, কম্বাইন হয়ে তখন এই 2009 এর ডেটা গুলো খালি থাকবে, বাকিগুলো নাই হয়ে যাবে। তো এইভাবে হোয়ার ক্লজ, এবং সেই হোয়ার ক্লজের ভিতরে তুমি যা কিছু বসাতে পারো, হোয়ার দিয়ে যত ধরনের কন্ডিশন আমরা দেখেছি এর আগে, কিন্তু বিভিন্ন ধরনের কন্ডিশন দেখেছি সেইগুলো। তো এই জিনিসটা দেখলাম। এখন আমরা যেটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে যে ইউজার ম্যানেজমেন্ট আর প্রিভিলেজ। আচ্ছা, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা আমরা ডিবিএমএস যেটা বলছি, এটা একটা আমাদের সার্ভার বেসড সিস্টেম। এবং সার্ভার বেসড সিস্টেম মানে এটা হচ্ছে মেইনলি আমরা ক্লায়েন্টের মাধ্যমে এটাকে অ্যাক্সেস করা হয়, তাই তো? আমরা সার্ভার সফটওয়্যারকে সবসময় একটা ক্লায়েন্ট সফটওয়্যার ব্যবহার করে অ্যাক্সেস করব। এই ক্ষেত্রে আমরা যখন ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা ইউজ করছি, আমরা তখন ক্লায়েন্ট হিসেবে কি কি ইউজ করছি? ফার্স্ট একটা ক্লায়েন্ট আমরা শুরুতে দেখি যে এটা কনসোল, এটা একটা ডিফারেন্ট প্রোগ্রাম, আমার ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের থেকে আলাদা একটা প্রোগ্রাম কনসোল। সেই কনসোলের ভিতরে মাইএসকিউএল প্রোগ্রামটা আমি রান করাচ্ছি। আরেকটা ক্লায়েন্ট প্রোগ্রাম কি, আমরা যে হাইডিএসকিউএল যে হচ্ছে যে ডাটাবেজ ব্রাউজারটা ইউজ করছি, সেটা একটা হচ্ছে আমাদের একটা ক্লায়েন্ট। এছাড়া আর কি ক্লায়েন্ট আছে, সেটা হচ্ছে যে আমরা পিএইচপি মাইঅ্যাডমিন ইউজ করছি। হ্যাঁ, ওইটা হচ্ছে আমার ডাটাবেজের ক্লায়েন্ট হিসেবে কাজ করছে। এখন যখনই একটা ক্লায়েন্ট সার্ভার এনভায়রনমেন্ট হবে, তখন এইটা একটা সাধারণত মাল্টি ইউজার সিস্টেম হয়, মানে একাধিক ইউজার সিমুলটেনিয়াসলি হচ্ছে এই সিস্টেমটা অ্যাক্সেস করতে পারতে হবে। স্যার ক্লায়েন্ট সার্ভারটা আরেকবার একটু ভালো করে মানে একটু বললে ভালো হয়। আচ্ছা, ক্লায়েন্ট মানে কি, হচ্ছে যে সার্ভার কথাটার অর্থ কি, মানে যে হচ্ছে সার্ভ করে। জি স্যার। ঠিক আছে? আর ক্লায়েন্ট মানে কি, যে সার্ভিসটা নেয়। তোমরা যদি একটা রেস্টুরেন্টে যাও, রেস্টুরেন্টে গেলে তোমরা ক্লায়েন্ট, তাই না? আর সার্ভারটা কি, যা সাধারণত হচ্ছে যে সার্ভার যে সার্ভ করে সে হতে পারে, বা যে খাবার তৈরি করছে সে হোল ডিফারেন্ট একটা সিস্টেম। তুমি খালি ওদের কাছে অর্ডার করবা, সে তোমাকে সিস্টেমটা দিবে, কিভাবে দিবে সেটা তোমার জানার দরকার নাই। তো ক্লায়েন্ট গুলো এরকম। এই যে আমরা যখন বলছি মাই এসকিউএল, তখন আমরা কি বুঝাচ্ছি? তখন আমরা বুঝছি এইটা একটা ডেটাবেজ সার্ভার, এর কাছে আমরা ডাটা চাইলে আমাকে ডাটা দিবে। এখন কে ডাটা চাইছে? আমরা চাচ্ছি মানুষ, কিন্তু মানুষ তো আর নিজে ডেটাবেজ সিস্টেমের ভিতরে কম্পিউটারের ভিতরে হাত ঢুকায় হার্ড ডিস্ক থেকে ডাটা তুলে নিয়ে আসতে পারে না। মানুষ কি করে, সেই কাজের জন্য তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে অন্য কোনো সফটওয়্যার ইউজ করে। প্রথম দিকে আমরা একটা কমান্ড প্রম্পট ওপেন করে দেখছিলাম না, mysql/u root/p এন্টার দিতাম, তারপরে পাসওয়ার্ড চাচ্ছে, তারপরে ওই সফটওয়্যারটার মাধ্যমে আমি অ্যাক্সেস করছিলাম। ওই সফটওয়্যারটা তো মাইএসকিউএল ডাটাবেজ সার্ভার না, হ্যাঁ, ওইটা হচ্ছে জাস্ট একটা ক্লায়েন্ট প্রোগ্রাম। তারপরে যে হাইডিএসকিউএল, এটাও তো ডাটাবেজ সার্ভার না, কিন্তু এ একটা ক্লায়েন্ট প্রোগ্রাম যে ডাটাবেজ সার্ভারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। এগুলোকে বলা হচ্ছে ডাটাবেজ ক্লায়েন্ট। আর মাইএসকিউএলটা হচ্ছে ডাটাবেজ সার্ভার। এরকম প্রচুর মাইএসকিউএল ক্লায়েন্ট সফটওয়্যার পাওয়া যায়। মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চ বলে একটা আছে, ঠিক আছে, তারপরে DB4 স্টুডিও বলে আছে, এবং প্রচুর ক্লায়েন্ট সফটওয়্যার আছে যারা হচ্ছে একটা ডাটাবেজ সিস্টেমের সাথে তোমাকে ইন্টারঅ্যাকশনটা ইজি করার জন্য কাজ করতে পারে। এমনও ক্লায়েন্ট আছে যেখানে তোমাকে এক লাইন এসকিউএলও লিখতে হবে না, তোমার ডেটা তুমি অটোমেটিক পেয়ে যাবা, তোমার জন্য ওই এসকিউএল কোয়েরি লিখে দিবে। সো এই হচ্ছে যে ক্লায়েন্ট সফটওয়্যার। তো যাই হোক, এই সফটওয়্যার গুলো আমাদের ডেটাবেজের ক্লায়েন্ট হিসেবে কাজ করছে অন বিহাফ অফ আস, আমাদের ইউজারের হচ্ছে অন বিহাফ অফ তারা কাজ করছে। তাহলে ডাটাবেজ সার্ভার যখন যেহেতু এখানে অনেকগুলো ক্লায়েন্ট ইউজ করে, তাহলে প্রত্যেকটা ক্লায়েন্টকে আলাদাভাবে আইডেন্টিফাই করার বুদ্ধিটা কি? ইউজার নেম পাসওয়ার্ড, তাই না? আমাদের অন্যান্য আর যত আমরা ওয়েব বেস সিস্টেম ব্যবহার করি সেগুলোও তাই করে। আমরা জিমেলে যখন ঢুকি, আমাদের ইন্ডিভিজুয়াল হচ্ছে যে জিমেল আইডি আছে, পাসওয়ার্ড আছে, সেটা ব্যবহার করলে কেবলমাত্র আমার জিমেল অ্যাড্রেসের ইনবক্স আমরা অ্যাক্সেস করতে পারি, তাই না? অন্য কারোটা তো আমরা অ্যাক্সেস করতে পারি না। তো এখানেও তাই ইউজার ম্যানেজমেন্ট এরকম আছে যে আমি চাইলে আমার ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে হচ্ছে জন্য একাধিক অ্যাডিশনাল ইউজার ক্রিয়েট করে দিতে পারি, যারা হচ্ছে আমি ছাড়াও এই ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে লগ ইন করতে পারবে। খালি লগ ইন করতে পারবে না, লগ ইন করে আমরা সেটাও স্পেসিফাই করে দিতে পারি যে এই ইউজার গুলো ডাটাবেজে
আমার ডাটাবেজ সার্ভারে তো একাধিক ডাটাবেজ থাকে, কোন কোন ডাটাবেজ গুলোর অ্যাক্সেস পাবে সেটা বলে দিতে পারি। ইভেন বলে দিতে পারি একটা ডাটাবেজ টেবিলে যদি কিছু ডেটা থাকে যেগুলো সেনসিটিভ ডেটা, যেগুলো আমি চাই না যে সবাই দেখুক, সেক্ষেত্রে আমি কেবলমাত্র নির্দিষ্ট কিছু টেবিল বলে দিতে পারি যে এই ইউজার কেবলমাত্র এই টেবিলের ডেটা অ্যাক্সেস করতে পারবে। ইভেন আমরা সেই অ্যাক্সেসের ধরনও বলে দিতে পারি যে এইটা খালি রিড অনলি অ্যাক্সেস করতে পারবে, এই টেবিলের ডেটা দেখতে পারবে কিন্তু কোনো ইনসার্ট আপডেট ডিলিট করতে পারবে না। বা আমি বলে দিতে পারি কেবলমাত্র নতুন ডাটা ইনসার্ট করতে পারবে কিন্তু ডিলিট করতে পারবে না। এই ধরনের জিনিস বলে দিতে পারি। ইভেন আমরা এটাও বলে দিতে পারি যে ইউজারকে আমি কেবলমাত্র একটা স্পেসিফিক কম্পিউটার থেকে অ্যাক্সেস করতে দিব, অন্য কম্পিউটার থেকে সে এই ডেটাবেজ সার্ভারের অ্যাক্সেস পাবে না। হ্যাঁ, আমি বলে দিতে পারি যে কেবলমাত্র যে ডাটাবেজ সার্ভারে আমার এই হচ্ছে যে যেই কম্পিউটারে আমার এই ডাটাবেজ সার্ভারটা আছে, কেবলমাত্র ইউজার ওই কম্পিউটারে যদি বসে তাহলে লগ ইন করে কাজ করতে পারবে, রিমোটলি কোনো কম্পিউটার থেকে সে লগ ইন করতে পারবে না। এরকম কিছু অনেক জিনিসপত্র বলে দেওয়া যায়। তো এইগুলো কাজের জন্য আমার আসলে ইউজার ম্যানেজমেন্ট এবং প্রিভিলেজ ম্যানেজমেন্ট আছে। ইউজার ম্যানেজমেন্ট অংশটাই কি ভিউ? না না না, ভিউ সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। মানে ওই যে কোন অংশ কতটুকু দেখতে পারবে যে বিষয়টা বললেন ওইটা না, খালি দেখার কথা বলছি না, আমি বলছি যে অ্যাক্সেস করতে পারবে, সেগুলোর উপরে অপারেশন পারফর্ম করতে পারবে। ভিউ হচ্ছে কেবলমাত্র রিড অনলি একটা জিনিস। জি স্যার বুঝছি। ভিউ মেইনলি রিড অনলি জিনিস। হ্যাঁ, ভিউ একটা সলিউশন যে আমি যদি চাই যে কোনো ইউজারকে কেবলমাত্র আমি কোনো একটা ডাটা দেখতে দিব, কিছু করতে দিব না, আমি একটা ভিউ ক্রিয়েট করে দিতে পারি। হ্যাঁ, ভিউ আরো একটা কারণে ক্রিয়েট করার প্রয়োজন হয়। এই যে যেমন ধরো আমার 3-4টা টেবিল মিলে একটা ডাটা আমাকে দেখানোর প্রয়োজন হচ্ছে, বারবার আমি এখন যখনই ওই ডাটাটা দেখার প্রয়োজন হবে তখন আমি ওই 3-4টা ডাটা জয়েন করে আমি একটা কোয়েরি চালাই ডাটাটা দেখাবো, সেটা না করে আমি ওই কোয়েরিটা দিয়ে একটা ভিউ বানিয়ে রাখতে পারি। যখনই তুমি ভিউটাতে ক্লিক দিবা তখন ওই 3-4টা কোয়েরির মানে এক্সিকিউট হয়ে যে ডাটাটা আসার কথা সেটা একটা টেবিল আকারে আমাকে দেখাবে। হ্যাঁ, এটাই হচ্ছে ভিউ। কিন্তু আমি যেটা বলছি যে অ্যাকচুয়াল ডাটাবেজের যে ডাটা অ্যাক্সেস করতে দেওয়া হবে কিনা সেটার উপরে। তো এই ইউজার ম্যানেজমেন্টের ভিতরে কি কি পড়ে সেটা হচ্ছে ইউজার ক্রিয়েট করা, ঠিক আছে, তারপরে ইউজার হচ্ছে যে রিমুভ করা সেটা পড়ে, তারপরে হচ্ছে চাইলে ইভেন আরো অপশন আছে যে ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করা, এই জিনিসগুলো। পাসওয়ার্ড চেঞ্জ গুলোর ব্যাপারে আজকে অবশ্য আমি এখানে যাব না, আমি খালি বেসিক কয়েকটা অপারেশন দেখাবো। ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করে দেওয়া, এই জিনিসটা একটা পড়ে। হ্যাঁ, ইউজার ক্রিয়েট, ইউজার ডিলিট, ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ, হ্যাঁ এটা একটা পড়ে। আরো জিনিসটা এটা হলো যে ইউজার লগ ইন করতে পারবে কি পারবে না সেটা আমি নির্ধারণ করলাম। এরপরে আর কি আছে, আমি সেই ইউজারকে এখন কি কি অ্যাক্সেস দিব সেটাকে বলা হয় প্রিভিলেজ। হ্যাঁ, প্রিভিলেজ গ্র্যান্ট করব, কি কি প্রিভিলেজ আমি ইউজারকে গ্র্যান্ট করব। আমি সেখানে বলে দিতে পারি ইউজার এই টেবিলের অ্যাক্সেস পাবে এবং এই টেবিলে এই অ্যাক্সেস পাবে। সেই সিনট্যাক্স গুলো দেখাবো আমি, তারপরে পুরো জিনিসটা আমি হ্যান্ডস অন তোমাদেরকে একটু করে দেখাবো। তো সবার আগে দেখা একটা ইউজার আমরা ক্রিয়েট করব কিভাবে, সেটার সিনট্যাক্স হচ্ছে এরকম। হ্যাঁ, তুমি এই এসকিউএল কমান্ডটা লিখতে পারবা, যেভাবে টেবিল ক্রিয়েট করো সিমিলার ধরনের সিনট্যাক্স, ক্রিয়েট ইউজার। তারপরে এখানে একটু খেয়াল করে দেখো এই সিনট্যাক্সটা একটু মানে ডিফারেন্ট। এখানে হচ্ছে ইউজার নেম, তারপরে একটা @ চিহ্ন, তারপরে একটা বলা হচ্ছে লোকাল হোস্ট। এই পার্টটুকু হচ্ছে অ্যাকচুয়াল ইউজার নেম, আর এই জিনিসটার নাম হচ্ছে মেশিন নেম বা মেশিনের আইপি। এই দুইটা পার্ট দিয়ে আমি ইউজারকে অ্যাক্সেস করে দিতে পারি। যেমন আমি এইখানে আমি বলে দিচ্ছি নিউ ইউজার নামে একটা ইউজার ক্রিয়েট করো যে কেবলমাত্র লোকাল হোস্ট মেশিন, মানে যেই কম্পিউটারে ডাটাবেজ সার্ভারটা সেটআপ দেওয়া আছে কেবলমাত্র সেখান থেকে লগ ইন করতে পারবে, বাইরে থেকে লগ ইন করতে পারবে না। এই জায়গাতে আমরা কিন্তু আরো ওই ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার দিতে পারি। আমরা ওই যে স্ট্রিং ম্যানিপুলেশনের জন্য লিখি না, পার্সেন্টেজ দিলে বোঝায় যে এটা শুরুতে যা থাকবে লাস্টে যা ইচ্ছা থাক, ওরকম অনেক কিছু বলে দিতে পারি বা স্পেসিফিক বলে দিতে পারি। এই হচ্ছে বলে দিচ্ছি ক্রিয়েট ইউজার, নাম হচ্ছে নিউ ইউজার, লোকাল হোস্ট, অ্যাপোস্ট্রফি এসটা কোন কোন জায়গায় আছে এটা একটু ভালোভাবে খেয়াল করো। আগে এবং পরে @এর আগে খালি না, এই নিউ ইউজার এটা পুরাটাই একটা কোটের সিঙ্গেল কোটের ভিতরে আছে, লোকাল হোস্ট পুরো একটা সিঙ্গেল কোটের ভিতরে আছে, টা কিন্তু কোনো কোটেশনের ভিতর নাই। আচ্ছা, সো আমি নিউ ইউজার নামে একটা ইউজার ক্রিয়েট করব যে কেবলমাত্র লোকাল হোস্ট থেকে অ্যাক্সেস করতে পারবে এবং তাকে আইডেন্টিফাই করা হবে এই পাসওয়ার্ড দিয়ে। এখানে আমি একটা যে পাসওয়ার্ড বলে দিব, আমি এখানে প্লেন টেক্সটে পাসওয়ার্ড দিব, কিন্তু ডাটাবেজ এই পাসওয়ার্ডটাকে সে হচ্ছে যে মানে সাইফার টেক্সটে কনভার্ট করে ফেলবে, সে একটা এনক্রিপ্ট করে রাখবে। ঠিক আছে, এটা রেট অফটা যদি আবার একটু বলতেন স্যার ভালো হতো। আচ্ছা, এটা আমি একটু পরে বলি তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবা। ঠিক আছে, আমি জিনিসটা তোমাকে পরে দেখাই, এই হ্যান্ডস অন দেখাই তাহলে বুঝতে পারবা। হোস্ট মানে কি,
হোস্ট মানে তুমি ইন্টারনেটের পার্সপেক্টিভে চিন্তা করো, প্রত্যেকটা কম্পিউটার এক একটা হোস্ট, জি স্যার জি স্যার ইন্টারনেটের সাথে কানেক্টেড, প্রত্যেকটা সার্ভার এক একটা হোস্ট। ঠিক আছে, আমার কম্পিউটার এটার একটা আইপি আছে, ঠিক আছে, এটা একটা হোস্ট। আর এই লোকাল হোস্টটা সামহাও হচ্ছে তোমরা সি বা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দিস কথাটা ইউজ করো না? জি স্যার জি স্যার দিস মানে কারেন্ট কম্পিউটার বা কারেন্ট ক্লাসকে বোঝায়, তাই না? স্যার এই নেটওয়ার্কিং এর পার্সপেক্টিভে এই লোকাল হোস্ট মানে হচ্ছে আসলে আমার যে তোমার নিজের যে কম্পিউটার, আমি যদি লোকাল হোস্ট বলি তাহলে আমার কম্পিউটারকে বুঝাবো, তুমি যদি লোকাল হোস্ট বলো তাহলে তোমার কম্পিউটারকে বুঝাবে সব সময়। হ্যাঁ, এটার আরেকটা লোকাল হোস্টের একটা করসপন্ডিং আইপিও আছে, সেটা তোমাদের জানা থাকার কথা, 127.0.0.1। জি স্যার হ্যাঁ, এটা হচ্ছে সমস্ত কম্পিউটারের আইপি হচ্ছে এটা, প্রত্যেকটা কম্পিউটারের সেলফ আইপি এটা। তোমরা যদি হচ্ছে আইপি কনফিগ লিখে সার্চ দাও তাহলে ওটা পাবা। তাই যে আমি এখানে আসি, আমার এই উইন্ডোটা দেখা যাচ্ছে? জি স্যার হ্যাঁ দেখি, এখানে জাস্ট আমি আইপি কনফিগ লিখে সার্চ দিলে যে এতগুলো আইপি আমার কম্পিউটারে আছে। আচ্ছা, এখন যেহেতু পেয়ে গেছে এই যে আচ্ছা, যেহেতু আমার একটা স্পেসিফিক আইপি আছে কাজে এটা দেখাবে না এখন। হ্যাঁ, কিন্তু লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন এর ওখানে 127 এর এটা দেখায়। হ্যাঁ হ্যাঁ, ওইটা মানে লোকাল হোস্ট, ওখানে তুমি লোকাল হোস্ট লিখলেও হবে। যেমন দেখো আমি পিং করে যদি একটা আইপি দি পিং লোকাল হোস্ট, তাহলে কিন্তু এই যে রিপ্লাই হচ্ছে, কিন্তু এই যে আমার নামই বলে দিয়েছে, এটা আমার কম্পিউটারের নামই হচ্ছে যে লোকাল হোস্ট। এটা হচ্ছে যে হচ্ছে হিসাবে দেওয়া আছে অবশ্যই আইপিটা হচ্ছে যে IP6 ভার্সনে দেওয়া আছে, কিন্তু লোকাল হোস্ট বলতে এটাই বোঝাচ্ছে। বা পিং 127.0.1 পাবে, 127.0.0.1 এটা বোঝাচ্ছে আমার কম্পিউটার। এই যে ও সরি 172 লিখে ফেলেছি না, 127। এই যে রেসপন্স পাচ্ছে, নিজের থেকে তো নিজের রেসপন্স পাবেই। হ্যাঁ, এই জন্য। কিন্তু আমি যদি অন্য কিছু দিয়ে 127.0.67.1 ও আচ্ছা আচ্ছা, তো ফুল সাবনেট মাস্ক কি পাবে, 128 দিয়ে যদি দিই 128.0. সামথিং, এই যে দেখছো আর কিছু যাচ্ছে না, মানে এই নামেও কোনো আইপি খুঁজে পাচ্ছে না, রিকোয়েস্ট টাইম আউট হচ্ছে। আমরা স্যার যদি রিমোটলি কাজ করতে চাই তখন স্যার লোকাল হোস্টের পরিবর্তে কি আইপি দিতে হবে? হ্যাঁ, তখন তোমাকে ওই স্পেসিফিক কম্পিউটারের আইপি দিতে হবে। এটা কি রিয়েল আইপি হওয়া লাগবে? রিয়েল আইপি হতে পারে, তবে এখানে নেটওয়ার্কিং এর রাউটার অনেকভাবে কাজ করে। হ্যাঁ, যেটা করা থাকে সাধারণত, যেটা করা থাকে, যেমন আমি তোমাকে আমার বাসার কথাই বলি। হ্যাঁ, আমার বাসায় আমার নিজের একটা ওয়েব সার্ভার আছে, কিন্তু যেটা পাবলিক আইপিতে বসানো নাই। আমার একটা পাবলিক আইপি আছে, সেই পাবলিক আইপিতে যদি তুমি হিট করো আমার রাউটারকে হিট করবে। কিন্তু আমি আমার রাউটারে বলে দিতে পারি যে এরকম জিনিস বলা যায় যে তুমি এরকম একটা ইসে যাবা, সে ধরো 23.45.123.56, এটা হচ্ছে সে আমার পাবলিক আইপি। হ্যাঁ, আমি এর সাথে পোর্টও স্পেসিফাই করে দিতে পারি 777.7000। আমার রাউটারে বলে দেওয়া যায় যে তুমি যদি কেউ যদি বাইরে থেকে এই অ্যাড্রেসটা অ্যাক্সেস করার চেষ্টা করে, এই পোর্ট নাম্বারে যদি অ্যাক্সেস করার চেষ্টা করে, তাহলে তুমি এই রিকোয়েস্টটা ওই কম্পিউটারে, যেটার আইপি হচ্ছে আমার একটা প্রাইভেট আইপি, সেই আইপি এত নাম্বার পোর্টে ফরওয়ার্ড করে দেবো। পোর্ট ফরওয়ার্ডিং বলে একটা টার্ম আছে, এটা নেটওয়ার্কিং এর সাথে রিলেটেড। আমাদের এখানে আপাতত বিশেষ এটার কাজ নাই। তোমাদের নেটওয়ার্কিং কোর্সে তোমরা পড়েছো না? চলতেছে স্যার, রানিং। আচ্ছা, ওখানে পাবা তোমরা পোর্ট ফরওয়ার্ডিং বলে একটা জিনিস আছে। সেটা হলো যে যখন ওই যেটা হয় আর কি, যা সে ধরো একটা হোটেলের কথাই তোমরা চিন্তা করো। হ্যাঁ, যে একটা হোটেলে ধরো আবাসিক হোটেল, আমাদের দেশে তো এরকম হয় না, বাইরের অনেক দেশে হয়, যেখানে মানুষজন আর কি মানে মাসিক ভাড়া দিয়ে সারা মাস হোটেলেই থাকে। যারা বয়স্ক মানুষ, সিঙ্গেল পরিবারে আর কেউ নাই, রান্না বাড়া কিছু করতে চায় না, তারা হোটেলে সারা মাসের বন্দোবস্ত করা থাকে। হোটেল থেকে সারা বেলার খাবার আসবে, সবই আসবে। এখন এই লোকটার কাছে যদি চিঠি আসে, তাহলে সেই চিঠিটা কোন ঠিকানায় আসবে? হোটেলের ঠিকানায় আসবে, তাই না? হোটেল কিভাবে বুঝবে যে এই চিঠিটা কার? হ্যাঁ, এটার জন্য সহজ বুদ্ধি হচ্ছে, যাকে আমি আমার ঠিকানা দিব তাকে বলবো তুমি এই হোটেলের ঠিকানা দিলাম, লাস্টে খালি লিখে দিবা রুম নাম্বার 204। ঠিক আছে, কিন্তু ঠিকানা হোটেলের, আমার কোনো পার্সোনাল ঠিকানা নাই, বা আমার যে ঠিকানা আছে সেটা আমি কাউকে ডিসক্লোজ করিনি। যখনই হোটেলের ঠিকানায় আসবে, হোটেলের রিসেপশনে যে বসে থাকবে সে দেখছে আচ্ছা এটা তো হোটেলের ঠিকানা, 5টা চিঠি আছে, এই চিঠিটা 204 নাম্বার রুমের, এই চিঠিটা 103 নাম্বার রুমে।
তখন ওই রিসেপশনের লোকটাই ওই চিঠিটা তখন ওখানে ফরওয়ার্ড করে দেয়। এই ব্যাপারটা অনেকটা ওইরকম পোর্ট ফরওয়ার্ডিং এর মতো, যে আমার বাসায় একটা রাউটার আছে, সেই রাউটারের সাথে অনেকগুলো কম্পিউটার কানেক্টেড আছে, স্বাভাবিকভাবে রাউটার সেগুলোকে একটা করে প্রাইভেট আইপি অ্যাসাইন করে দেয়। এই যে একটু আগে দেখলাম আমার কিন্তু প্রাইভেট আইপি এখানে অ্যাসাইন করা আছে, এই যে 192, এই যে এটা আমার প্রাইভেট আইপি 192, 168, 31, 160, এটা আমার কম্পিউটারের প্রাইভেট আইপি। হ্যাঁ, এই আইপিটা তুমি বাইরে থেকে অ্যাক্সেস পাবা না। কিন্তু যদি আমি পোর্ট ফরওয়ার্ডিং দিয়ে বলে দিই যে এই এই অ্যাড্রেসের 800 এই পোর্টে যদি কেউ কোনো রিকোয়েস্ট পাঠায়, তাহলে এই রিকোয়েস্টটা তুমি আমার এই 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 সার্ভারে পাঠিয়ে দিবা। ঠিক আছে, এইভাবে পোর্ট ফরওয়ার্ডিং করা যায়, তাহলে অটোমেটিক্যালি আমার সার্ভারই, আমার রাউটার সেই রিকোয়েস্টটা ফরওয়ার্ড করবে। সো আচ্ছা, এনাফ এই জিনিসটা, এটা আসলে আমার কোর্সের মানে বাইরে চলে যাচ্ছে আপাতত। এটা হচ্ছে তোমরা যখন নেটওয়ার্কিং কোর্সে পড়বা তখন জিনিসটা পাবা। তো এই জিনিসটা আমাদের হচ্ছে যে ইউজার ক্রিয়েট করার পদ্ধতিটা হচ্ছে এরকম। হ্যাঁ, ক্রিয়েট ইউজার, তারপরে ইউজার নেম অ্যালং উইথ ইটস হোস্ট। আমি যদি চাই যে সমস্ত হোস্ট থেকে অ্যাক্সেস দিব, তাহলে এখানে একটা স্টার দিলেই হবে। হ্যাঁ, আর যদি আইডেন্টিফাইড বাই ফলোড বাই একটা পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড যখন দিয়ে আমরা হচ্ছে এই এসকিউএল কোয়েরিটা রান করাবো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে, হচ্ছে একটা ইউজার এই নামে ক্রিয়েট হবে। যে ইউজার এখানে যে পাসওয়ার্ড স্পেসিফাই করা আছে সেই পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে পারবে। কিন্তু এখন আমরা স্যার যদি রিমোটলি আইপি সেটআপ করে দিই লোকাল হোস্টের পরিবর্তে, হ্যাঁ স্যার তখন ইউজার নেম এর পাসওয়ার্ডটা কোন জায়গায় বসাবে স্যার? লগইন সিস্টেমটা কই ইমপ্লিমেন্ট করা আছে স্যার? মানে আমি যদি আরেকজনকে ইউজার অ্যাক্সেস করতে দিই আমার ডাটাবেজে। আমি 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 আসছি, সেই জিনিসটা আসছি তোমাদের কাছে, পরবর্তীতে আসছি, তোমরা দেখতে থাকো, জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো এটা তো গেল হচ্ছে এভাবে আমরা কিভাবে ইউজার ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এখন পর্যন্ত আমি ইউজার ক্রিয়েট করে ফেললাম, কিন্তু এই ইউজারের আসলে বেসিক্যালি ডাটাবেজে কোনো কিছু করার সামর্থ্য নাই। তার কারণ হচ্ছে সে কেবল তো লগ ইন করেই ঢুকতে পারবে, আর কিচ্ছু করতে পারবে না, কারণ তাকে আমি কোনো রিসোর্স অ্যালোকেট করে দিইনি, তাকে আমি বলিনি যে তার ডাটাবেস কোনটা হবে, তাকে আমি সেই ডাটাবেসে কোন টেবিল অ্যাক্সেস দিব সেগুলো কিচ্ছু বলিনি। সেটার জন্য আমাকে কি করতে হবে, এই ইউজার ক্রিয়েট করার সাথে সাথে তাকে কিছু প্রিভিলেজ গ্র্যান্ট করতে হবে। সেটা আমরা কিভাবে করতে পারি, সেটা হচ্ছে এই যে এই পরের স্লাইডে এটা দেওয়া আছে। There are multiple type of privileges that can be granted to a user account. The most commonly used privileges are এই একটা হচ্ছে অল প্রিভিলেজ। অল প্রিভিলেজ মানে এই যে এইখানে নিচে যেগুলো আছে এগুলো প্লাস আরো অ্যাডিশনাল কিছু প্রিভিলেজ, এগুলো সে সবই করতে পারবে। এছাড়া আছে ক্রিয়েট প্রিভিলেজ। The user account is allowed to create database and table. এই ক্রিয়েট প্রিভিলেজ দিলে সেই ইউজার নিজে ঢুকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে পারবে এবং সেই ডাটাবেসে টেবিল ক্রিয়েট করতে পারবে। তাকে যদি আমরা এই ক্রিয়েট প্রিভিলেজ না দিই, সে ডাটাবেসে কোনো টেবিল ক্রিয়েট করতে পারবে না। এটা হচ্ছে ড্রপ প্রিভিলেজ। এই ড্রপ প্রিভিলেজ দেওয়া মানে সে চাইলে ডাটাবেস ক্রিয়েট করতে পারবে, সে ক্রিয়েটেড কোনো ডাটাবেসকে ড্রপ করে দিতে পারবে বা টেবিলকে ড্রপ করে দিতে পারবে। কোনো একটা ইউজারকে যদি আমি খালি ক্রিয়েট প্রিভিলেজ দিই, ড্রপ প্রিভিলেজ না দিই, সে কেবলমাত্র টেবিল ক্রিয়েট করতে পারবে, কিন্তু যখনই সে ডিলিট করতে যাবে তখন সে ডিলিট করতে পারবে না সেই টেবিলটা। এছাড়া আরো কি আছে, ডিলেট, ইনসার্ট, সিলেক্ট, আপডেট। এটা তো মানে বোঝা যাচ্ছে, ডিলেট মানে কোন একটা রো ডিলিট করতে পারবে, ইনসার্ট মানে কোন একটা ডেটাবেজে হচ্ছে স্পেসিফিক ডেটা ইনসার্ট করতে পারবে, সিলেক্ট মানে সিলেকশন কোয়েরি চালাতে পারবে, আপডেট মানে আপডেট কোয়েরি চালাতে পারবে। তো এই হচ্ছে বিভিন্ন ধরনের, তবে এগুলোই মেইনলি ইউজ হয় এই প্রিভিলেজ গুলো। সংক্ষেপে আমি যদি চাই যে একটা ডেটাবেজে আমি একটা ইউজারকে সমস্ত প্রিভিলেজ দিয়ে দিব, তাহলে এতগুলো আলাদা আলাদা ভাবে না বলে অল প্রিভিলেজেস বলে দিলেই কাজ হয়ে যায়। এটার সিনট্যাক্সটা কিরকম, প্রিভিলেজ গ্র্যান্ট করার সিস্টেমটা হচ্ছে যে এরকম, গ্র্যান্ট, তারপরে ওই যে এর আগের টেবিলে যে পারমিশন গুলো দেখলাম আমি, ক্রিয়েট, ড্রপ, ডিলিট, ইনসার্ট, ওগুলো যেটা যেটা আমি দিতে চাই কমা সেপারেটেড আকারে দিতে পারবো। পারমিশন 1, পারমিশন 2, এভাবে পারমিশন n, হ্যাঁ, অন কোথায় দিতে চাই। ঠিক আছে, এটা সিনট্যাক্স হচ্ছে ডাটাবেস নেম ডট টেবিল নেম, এই সিনট্যাক্স। ঠিক আছে, আর কাকে দিতে চাই, এই যে আমার টেবিল নেম মানে ইউজার নেম। ঠিক আছে, এখানকার সব জিনিসগুলো হচ্ছে যে কনফিগারেবল। ফার্স্ট আমি যদি বলি গ্র্যান্ট অন ডাটাবেস নেম ডট অল, মানে তাকে এই পারমিশন গুলো এই স্পেসিফিক ডেটাবেজের আন্ডারে সমস্ত টেবিলে দিয়ে দিবে। ঠিক আছে, যদি আমি এখানেও স্টার দিই অন স্টার ডট স্টার, তাহলে আমি বলে দিচ্ছি যে আমার ডাটাবেজ সার্ভারে যতগুলো ডাটাবেজ আছে সমস্ত ডাটাবেজের সমস্ত টেবিলে তুমি এই পারমিশন গুলো এই ইউজারকে দাও। আমরা যে রুট ইউজার দিয়ে লগ ইন করি না প্রত্যেকবার, এখানে যে
রুট ইউজার দিয়ে আমরা লগ ইন করি, এই রুট ইউজারের এই পারমিশনটা দেয়া আছে। ঠিক আছে, তোমাদেরকে আমি একটু দেখাই, তাহলে তোমরা একটু বুঝতে পারবা। আমি লগ ইন করলাম রুট দিয়ে, এই মুহূর্তে রুট দিয়ে লগ ইন করেছি। আমি জাস্ট যদি একটা কোয়েরি চালাই এই ডাটাবেস সার্ভারে, যে শো শো গ্র্যান্টস ফর, সম্ভবত ফর রুট অ্যাট লোকাল হোস্ট, এই কোয়েরিটা রান করালে এই যে এই নিচে দেখো এই রুট ইউজারের কি কি গ্র্যান্ট দেওয়া আছে সব দিয়ে দেওয়া আছে। রুট টেবিলে দুইটা ডিফারেন্ট গ্র্যান্ট দেওয়া আছে, অল প্রিভিলেজেস দেওয়া আছে অন, দেখছো স্টার ডট স্টার, মানে সমস্ত ডেটাবেজের উপরে সমস্ত টেবিলের উপরে তার অল প্রিভিলেজ দেওয়া আছে। হ্যাঁ, আর গ্র্যান্ট প্রক্সি, এটার মানেটা ঠিক আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, সেই জিনিসগুলো এভাবে দেওয়া আছে। তুমি যদি আবার ইউজার দেখতে চাও, তোমার ডাটাবেস সিস্টেমে কি কি ইউজার আছে সেটাও দেখতে পাবা। সিলেক্ট জাস্ট অল ফ্রম MySQL ডাটাবেজের ভিতর বলা আছে, MySQL তার ভিতরে ইউজার টেবিলে সমস্ত আছে ইউজার। এই কোয়েরিটা যদি রান করাও, এই যে MySQL টেবিলে এতগুলো ইউজার আছে। ইউজার আসলে এই যে দেখো, এবং এইখানে কিন্তু সব জিনিস আলাদা করা আছে, কোন হোস্ট, কোন ইউজার নেম, ঠিক আছে, তারপরে কোথায় কোথায় কোত্থেকে তাকে অ্যাক্সেস আছে সেটা দেওয়া আছে। রুট এই ইউজার কেবলমাত্র লোকাল হোস্ট থেকে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। আর এই যে দেখো এখানে সিআইসি আর প্রোফাইল ইউজার বলে দুটো ইউজার ক্রিয়েট করা আছে আমার, যার এখানে এই চিহ্ন দেওয়া আছে, মানে যে কোনো হোস্ট, এটা হচ্ছে এনি হোস্ট, যে কোনো কম্পিউটার থেকে আমি এই হচ্ছে যে ডাটাবেস সার্ভারে লগ ইন করতে পারবো, ঠিক আছে। এবং তাকে কি ধরনের প্রিভিলেজ দেওয়া আছে সবই যে লেখা আছে ওয়াই নো দিয়ে, এই যে সিলেক্ট প্রিভ ইয়েস, ইনসার্ট প্রিভ ইয়েস, আপডেট প্রিভিলেজ ইয়েস, হ্যাঁ সব দেওয়া আছে। এই যে সুপার প্রিভিলেজ, ক্রিয়েট টেম্প টেবিল, লক টেবিল, এক্সাক্ট, প্রচুর প্রিভিলেজ আছে, ঠিক আছে। এবং এগুলোকে আমরা ইচ্ছা মতো পারমিশন দিয়ে এনেবল বা ডিসেবল করতে পারি। ইভেন এই যে দেখো পাসওয়ার্ডের জিনিসটা যদি খেয়াল করো, এই যে রুটের কোনো পাসওয়ার্ড নাই, এই যে পাসওয়ার্ড অথেন্টিকেশন স্ট্রিং, কিন্তু বাকি যেগুলোর এই যে যেমন এটা দেখো, এটার একটা পাসওয়ার্ড দেওয়া আছে, লাস্টে যে এটা প্রোফাইল ইউজার বলে একটা ইউজার আছে, এটার একটা পাসওয়ার্ড দেওয়া আছে, সেটা দেখাচ্ছে না, এটাকে হচ্ছে যে এটা সাইফার টেক্সট হিসাবে আছে। হ্যাঁ, ইভেন এটাও বলে দেওয়া যায়, হ্যাঁ, যে আমি একটা ইউজারকে যে আমি এখানে লগ ইন অ্যালাউ করছি, কতদিন পর্যন্ত অ্যালাউ করব। এখানে এখন বলা আছে যে ইনডিফিনিট টাইম পর্যন্ত তুমি এটা অ্যালাউ করবে। আমি স্পেসিফিক একটা টাইম লিমিটও বলে দিতে পারি, একটা ইউজার ক্রিয়েট করে তাকে ইউজার আইডি পাসওয়ার্ড সব দিয়ে আমি এখানে ডেট টাইম বলে দিতে পারি, ঠিক আছে। এই ডেট টাইম বলে দিলে এই টাইমের পরে ইউজার আর হচ্ছে অ্যাক্সেস করতে পারবে না, বুঝছো। এরকম অনেক ধরনের প্রিভিলেজ দেওয়া যায়। ইউজার ম্যানেজমেন্টে অনেক জটিল জিনিসপত্র আছে, নরমালি সেই জন্য ইউজার ম্যানেজমেন্ট কেউ কোয়েরি লিখে করে না, সেগুলোর জন্য ডেডিকেটেড টুলস ইউজ করে। কিন্তু বেসিক কিছু মানে কোয়েরি আসলে জানা থাকতেই হবে তোমাদেরকে। সো এই জিনিসগুলোই আমরা এখন পুরো জিনিসটা একটু দেখবো। যেমন গ্র্যান্ট প্রিভিলেজেস টু MySQL, এই যে পারমিশন 1, পারমিশন 2 অন ডেটাবেস নেম অফ ডট টেবিল নেম টু ডেটাবেস ইউজার এট ইউজার নেম এট হোস্ট নেম, ঠিক আছে। যেমন একটা কনক্রিট এক্সাম্পল দেখি, যদি সমস্ত প্রিভিলেজ দিতে হয়, গ্র্যান্ট অল অন ডেটাবেস নেম ডট অল, মানে এই নামে যে ডেটাবেস আছে তার যত টেবিল আছে সব কটাতে আমার সকল প্রিভিলেজ দিয়ে দাও এই ইউজারকে, ঠিক আছে। আবার আমি যদি চাই যে না আমি কোনো স্পেসিফিক প্রিভিলেজ দিতে চাই, সিলেক্ট, ইনসার্ট এবং আপডেট অন প্রত্যেক টেবিলে এই ইউজারকে সেভাবেও দিতে পারি, ঠিক আছে। এই হচ্ছে মেইনলি প্রিভিলেজ। তো এইভাবে যখন আমরা চেঞ্জ করে ফেলবো, হ্যাঁ, এই চেঞ্জটা সাথে সাথে ভিজিবল হয় না, হ্যাঁ, এটা হচ্ছে নেক্সট সেশন থেকে ভিজিবল হয়, মানে ডেটাবেস থেকে কারেন্ট ইউজার লগ আউট করে ফেললে, লগ ইন করলে তখন থেকে এটা ভিজিবল হয়। সেই জন্য আরেকটা আছে, এই পুরো ডাটাটাকে ফ্ল্যাশ করা লাগে। তোমরা হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন করো, ফাইল অপারেশন করো, সি তে দেখেছো কিন্তু লাস্টে কিন্তু ফ্ল্যাশ করা লাগে, বাফার ফ্ল্যাশ করা লাগে, হ্যাঁ, যতটুকু ডাটা থাকে। এখানে সেরকম একটা ফ্ল্যাশ প্রিভিলেজেস বলে একটা কমান্ড আছে। তো এই জিনিসটা, তারপরে কার কি কি প্রিভিলেজ আছে সেটা চেক করতে পারি। সরি, এটা আমি স্লাইডটা বানাইছিলাম কিন্তু স্লাইডটা রেডি না, হ্যাঁ, ওই স্লাইডটা ইগনোর করো। আমি মোটামুটি জিনিস দেখালাম, পুরো জিনিসটা আমি একটু তোমাদেরকে হ্যান্ডস অন দেখাই।
আমি এটা বন্ধ করি, তোমাদেরকে আমি এই উইন্ডোটা নিয়ে আসি। হ্যাঁ, ওকে, তোমরা এই উইন্ডোটার সাথে পরিচিত। এখানে একটা ইউজার আছে রুট, আমার রুটের কোনো পাসওয়ার্ড দেওয়া নাই, কিন্তু আমরা হচ্ছে একটা ইউজার ক্রিয়েট করব। কিভাবে করব? তাহলে ইউজার ক্রিয়েট করার প্রিভিলেজ আছে, এরকম কোন একটা ইউজার হিসেবে আমাকে ঢুকতে হবে, রুটের সেই প্রিভিলেজ আছে। তো আমি সেটারে আমি ঢুকলাম, ঠিক আছে। এখন আমার যেটা কাজ, আমি একটা টেস্ট নামে একটা ইউজার ক্রিয়েট করব। এখানে আমার সিস্টেমে টেস্ট নামে একটা ইউজার ক্রিয়েট করব এবং সেই ইউজারকে কেবলমাত্র এই ইউনিভার্সিটি ডিবি ডাটাবেসটাকে অ্যাক্সেস দিব, আর কোনো কিছুতে আমি অ্যাক্সেস দিব না। সেটা কিভাবে করা সম্ভব? আচ্ছা, ফার্স্ট অফ অল আগে আমরা ক্রিয়েট করি, ক্রিয়েট ইউজার টেস্ট, ক্রিয়েট ইউজার টেস্ট, আচ্ছা হ্যাঁ, টেস্ট তারপরে at localhost, আইডেন্টিফাইড বাই, আচ্ছা ক্রিয়েট ইউজার এত আইডেন্টিফাইড বাই একটা পাসওয়ার্ড দিচ্ছি আমি 1 থেকে 6, 1 2 3 4 5 6, ঠিক আছে। এখন এই কোয়েরিটা যদি আমি রান করাই, এই যে একটা কোয়েরি রান হয়ে গেছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ডাটাবেজে ইউজার গেছে কিনা আমি চাইলে এই যে এখান থেকে দেখতে পারি। MySQL যেটা আছে, সেটা ফুল স্ক্রিন করি। MySQL এর ভিতরে ইউজার ইউজার্স, আচ্ছা এখন এই যে দেখছো টেস্ট নামে কিন্তু ইউজার ক্রিয়েট হয়ে গেছে, দেখাচ্ছে না? টেস্ট at localhost। তো আচ্ছা, এখন এই যে ইউজার ক্রিয়েট করে ফেললাম, তাহলে চাইলে তো আমি এখন লগ ইন করতে পারি, তাই না? তাহলে কিভাবে লগ ইন করবো দেখি। জাস্ট আমি যে লগ আউট করে দিলাম, এখানে রুটের বদলে আমি টেস্ট দিব। 1 2 3 4 5 6 ফার্স্ট জায়গায় 1 2 3 4 5 6 ওপেন, দেখেছো লগ ইন হয়ে গেছে, কিন্তু কিচ্ছু নাই। এই ইনফরমেশন স্কিমাটা সবাই পায়, কিন্তু আর কোনো টেবিল নাই। তাহলে একে আমাকে কি করতে হবে? এখানে পারমিশন গ্র্যান্ট করতে হবে। কাজে আবার আমি রুট দিয়ে ঢুকবো। একে আমি কি পারমিশন দিব? আমি যেটা চাচ্ছি যে কেবলমাত্র টেবিলে, সে ইউনিভার্সিটি ডাটাবেজের কেবলমাত্র ইনস্ট্রাক্টর টেবিল যেটা, সেই টেবিলটাতে অ্যাক্সেস দিব। তাহলে সেটার জন্য আমার কি হবে? আচ্ছা, এই নামটুকু তো লাগবে, এটা তাহলে থাক। আমার যেটা লাগবে সেটা কি? গ্র্যান্ট, তারপরে সমস্ত প্রিভিলেজই দিয়ে দিই, অল প্রিভিলেজেস কোথায় দিব? অন ইউনিভার্সিটি। আমার ডাটাবেসের নাম কি? ইউনিভার্সিটি ডিবি। হ্যাঁ, ইউনিভার্সিটি ডিবি। আচ্ছা, আমার এখানে আছে অন ইউনিভার্সিটি ডিবি ডট ইনস্ট্রাক্টর। টেবিলের নামটা ইনস্ট্রাক্টর। আমি এখানে চাইলে স্টারও দিয়ে দিতে পারতাম, তার মানে বুঝাবে যে সমস্ত টেবিলে তুমি প্রিভিলেজ দাও, অল প্রিভিলেজ। কিন্তু আমি সব টেবিলে দিব না, আমি কেবলমাত্র ইনস্ট্রাক্টর টেবিলে অন ইনস্ট্রাক্টর। কাকে দিব? টু অন এত, আচ্ছা এরকম করে লিখলে দেখতে সুবিধা হয়, টেস্ট at localhost, ঠিক আছে। ওকে, আমি এখন এই কোয়েরিটা কেবলমাত্র এই কোয়েরিটা রান করব। আচ্ছা, কি একটা এরর আছে বলছে, নাম্বার 4 নাম্বার লাইনে প্রবলেম আছে। কি প্রবলেম? ও আচ্ছা, সরি, এটাকে আমি হচ্ছে যে এইভাবে দিয়ে ফেলেছি। হ্যাঁ, ওইটা আসলে যে অ্যাপস্টপের ভিতরে হবে না। হ্যাঁ, জাস্ট হচ্ছে যে টেবিল নেম এটা। এবার ঠিক আছে, এবার যদি দিই আমি রান করি, এটা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি এই জিনিসটা ইমিডিয়েটলি ইফেক্ট করুক। এই জন্য আমাকে এই প্রিভিলেজ গুলোকে ডাটাবেজে পার্মানেন্ট করতে, ফ্ল্যাশ করতে হবে। ফ্ল্যাশ প্রিভিলেজেস, জাস্ট এই কমান্ডটা, জাস্ট এইটুকুই আমি রান করাবো, কোটাটা না। সরে না কেন হয়? জাস্ট এই যে রান সিলেকশন হয়ে গেছে। ওকে, এখন আবার যদি আমি লগ আউট করি, আবার যদি টেস্ট দেখো 1 2 3 4 5 6 নিবে না, নো পাসওয়ার্ড দিয়ে হবে না, ভুল পাসওয়ার্ড দিলেও নিবে না, মিলছে না।
জি স্যার 1 2 3 4 5 6 ওপেন। ওকে, দেখো এই এখন ইউনিভার্সিটি ডিবি চলে এসেছে। ইউনিভার্সিটি ডিবি খোলো, একটাই টেবিল, ইনস্ট্রাক্টর বাকি টেবিলগুলোতে তার কোনো অ্যাক্সেস নাই। জি স্যার হ্যাঁ, আমি চাইলে আবার হচ্ছে তাকে হচ্ছে যে আরেকটা টেবিলেও এইভাবে অ্যাক্সেস দিতে পারি, সেটা আমরা করি। জি স্যার তাহলে আবার আমাকে রুট হয়ে ঢুকতে হবে, কোন টেবিলে অ্যাক্সেস দিব, আর সে কোর্স কোর্সেস টেবিলে। হ্যাঁ, SE কোর্স টু টেস্ট এন্ড ওকে, ও সরি, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা সরি সরি, দুইটা কমান্ড একসাথে লিখেছি তো। রান সিলেকশন, ওকে রান করেছে, and এটা ফ্ল্যাশ প্রিভিলেজ, রান সিলেকশন, ওকে হয়ে গেছে। আবার বের হয়ে যাও, টেস্ট, ও সরি নো পাসওয়ার্ড তো না, 1 2 3 4 5 6 ওকে। এই যে দুইটা টেবিলে চলে আসছে, সে এখন চাইলে এই টেবিলে ইনসার্ট আপডেট সব চালাতে পারবে। জি স্যার আমি যদি চাই যে না তাকে আমি ইনসার্ট করতে দিব, আপডেট করতে দিব, সবই দিব, ডিলিট করতে দিব না, হ্যাঁ, তাহলে আমার ওই যে ওই প্রিভিলেজ গুলো দিতে হবে। প্রিভিলেজ একবার, হ্যাঁ আচ্ছা অল প্রিভিলেজের জায়গায় ইনসার্ট আপডেট লিখে দিতে হবে। হ্যাঁ, বা অলরেডি দেওয়ার পরে আরেকটা অপশন আছে রিভোক বলে একটা কমান্ড আছে। রিভোক কমান্ডটা আমার এই মুহূর্তে পুরোপুরি মনে আসছে না। রিভোক দিয়ে আমি একটা স্পেসিফিক প্রিভিলেজ হচ্ছে যে বাতিলও করতে পারি। প্রিভিলেজ এই কি পরবর্তীতে চেঞ্জ মানে করা যাবে? দেওয়া হয়ে গেছে তারপর হ্যাঁ। বাতিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অলরেডি তো অল প্রিভিলেজ দিয়ে দিয়েছি, চাইলে আমি তাকে আবার বের করতে পারি। যেমন এই যে আমি এখন এই টেবিলটা যদি এই কোয়েরিটা রান করাতে চাই, সে ধরো এটা এটা কিন্তু রান করবে না। এই যে দেখছো জি স্যার কি, সরি তো সিলেক্ট রান করতে হবে। আচ্ছা ওকে, কি বলছে দেখো, গ্র্যান্ড কমান্ড ডিনাইড টু ইউজার টেস্ট ইউজার এট লোকালহোস্ট ফর টেবিল কোর্স। জি স্যার কেন, আমি কিন্তু ওকে হচ্ছে এই কমান্ডটা ডিনাই মানে হচ্ছে যে এই অপশনটা তাকে দিইনি এই ইউজারকে, এই জন্য এটা একে এই কমান্ডটা সে রান করতে দিচ্ছে না। জি স্যার ওকে আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমরা ইউজার ম্যানেজমেন্ট করতে পারি। যদি আবার আমরা হচ্ছে এই হিসাবে দেখলাম, এখন আমরা যদি আবার দেখি শো গ্র্যান্টস, আচ্ছা খালি শো গ্র্যান্টস দিলে কি কাজ হবে দেখি তো। ও কারেন্ট, শো গ্র্যান্টস দিলে খালি কারেন্টটা দেখায়, আর হচ্ছে শো গ্র্যান্টস ফর, আচ্ছা দেখি তো কাজ করবে। আচ্ছা নাম দিতে হবে, টেস্ট এট লোকাল হোস্ট। ওকে, এই যে ঠিক আছে, জি স্যার এই জিনিসগুলো ওর হচ্ছে আছে। ইউনিভার্সিটি টেবিল এর কোর্সে অল প্রিভিলেজ আছে, ইনস্ট্রাক্টরে অল প্রিভিলেজ আছে, চাইলে এগুলো রিভোক করা যায়। হ্যাঁ, আর আমি যদি পুরা এখন চাই যে আমি ইউজারই ডিলিট করে ফেলবো, তাহলে সেই অপশনও আছে। আমাকে কি করতে হবে তাহলে, ড্রপ ইউজার টেস্ট এট লোকাল হোস্ট F9 হয়ে গেছে। হ্যাঁ, জি স্যার এখন যদি আবার আমরা চালাই সিলেক্ট অল ফ্রম mysql ডট ইউজার, নাই ওহো ভুল হলো, তোমাদেরকে ইউজারটা ড্রপ করার আগে দেখাই দিতে হলো যে আসলে আমি 1 2 3 4 পাসওয়ার্ড আকারে থাকে না। আচ্ছা এটা তোমরা নিজেরাও চেক করতে পারবা। এখন যদি আমি আবার বের হয়ে যাই, এখন যদি আবার টেস্ট হিসাবে লগ ইন করার চেষ্টা করি, অ্যাক্সেস ডিনাইড ফর ইউজার টেস্ট এট লোকাল হোস্ট ইউজিং পাসওয়ার্ড এস, করতেছে না। হ্যাঁ, আরো অনেক কাজ করতে পারি। আমি চাই যে টেস্টকে আমি কেবলমাত্র একটা স্পেসিফিক মেশিন থেকে অ্যাক্সেস দিব, অন্য কোনো জায়গা থেকে অ্যাক্সেস দিব না, সেটাও করতে পারি। ও সরি, এটা তো ক্লোজ করে দিলাম। ও আচ্ছা দাঁড়াও আবার রান করি। ওকে হ্যাঁ, আচ্ছা রুট হিসাবে ঢুকলাম, আবার আমরা ইউজার তৈরি করি, যাক আমাদের আবার একটু হয়ে যাবে।
আচ্ছা একটু সহজে করে লিখি। আচ্ছা ওকে, সব চালাই দিছি, এখন ফ্ল্যাশ প্রিভিলেজটা খালি চালাই দিই। ও সরি 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 সরি, ভুল করলাম তো, আমি এটা চাই নাই। আচ্ছা নিচে আচ্ছা ড্রপ user test at local host। ওকে, ইউজার ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, আমি এখন নতুন করে ইউজার ক্রিয়েট করব, কিন্তু দেখো আমি ওকে লোকাল হোস্ট বলবো না, আমি বলবো যে তুমি লোকাল হোস্ট থেকে অ্যাক্সেস পাবা না, তুমি একটা স্পেসিফিক আইপি থেকে হোস্ট পাবা, সে 10.100.20.6। ওকে, এই দিয়ে দিলাম গ্র্যান্ট অল প্রিভিলেজ F9। ও আচ্ছা সরি, এখন তো আর পাচ্ছে না, ম্যাচিং রো আর পাচ্ছে না, এই যে এইটা এখন তখন এইখানে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এই কোয়েরি আমি বারবার চালাতে পারি, কারণ এই যে দেখো এখানে আমি একটা স্পেসিফিক সিনট্যাক্স দিয়ে দিয়েছি, ইফ নট এক্সিস্টস। হ্যাঁ, কারণ যদি থাকে নতুন করে ক্রিয়েট করবে না। ওকে ঠিক আছে, ইনস্ট্রাক্টর একটা এসছে, সমস্যা নাই। আর এখন আমি দিব ফ্ল্যাশ প্রিভিলেজেস, রান সিলেকশন হয়ে গেছে। এখন আমি যদি ঢুকতে চাই টেস্ট পাসওয়ার্ড 1 2 3 4 5 6, ঢুকতে দিচ্ছে না। ঠিক আছে, এখানে আমাকে অন্য হোস্টে যেতে হবে। এই যে এখানে লোকাল হোস্টের বদলে আমি এটা ধরে নিচ্ছি আসলে কি, যে এই আইপি যেটা, এই আইপিতে একটা মাইস্কুয়েল সার্ভার রান করছে। ঠিক আছে, যেমন আমার এখানে আমি জানি আমার লোকাল হোস্টে মাইস্কুয়েল সার্ভার রান করছে। ঠিক আছে, এখন তোমাকে মানে ওই স্পেসিফিক হোস্ট, তুমি যখন লগ ইন করবা তখন ওই স্পেসিফিক, তুমি যখন লগ ইন করবা তখন ওই হোস্ট নেমটা তোমাকে বলে দিতে হবে। তুমি কিন্তু তোমার ওই স্পেসিফিক হোস্ট ছাড়া অন্য কোনো হোস্ট থেকে তুমি অ্যাক্সেস করতে পারবে না এই ডাটাবেসটা, এনি হোস্ট যদি না থাকে। এখন আমি কিন্তু লগ ইনই করতে পারবো না, টেস্ট দিয়ে কোনোভাবে লগ ইন করতে পারবো না। এটাও যদি হ্যাঁ অন্য ডিভাইস থেকে এটা রিমোটলি অ্যাক্সেস করা যাবে এটার মাধ্যমে? এখন না, এরকম যদি কোনো কিছুতে থাকে তুমি রিমোটলি অ্যাক্সেস করতে পারবা, এরকম রিমোটলি অ্যাক্সেস করা যায়, আমি তোমাদেরকে দেখাবো কিভাবে রিমোটলি অ্যাক্সেস করা যায়। হ্যাঁ, তবে নরমাল নিয়ম হচ্ছে ডেটাবেস সার্ভারকে কখনোই হচ্ছে পাবলিকলি এক্সপোজ করতে হয় না। হ্যাঁ, ডাটাবেস সার্ভার সব সময় ইন্টারনাল প্রাইভেট নেটওয়ার্কে থাকবে। পাবলিকলি যদি এটাকে অ্যাক্সেস করার প্রয়োজন হয় তাহলে সেটা থ্রু অন্য কোনো মানে সফটওয়্যার বা অন্য কোনো ক্লায়েন্টের থ্রুতে সবসময় অ্যাক্সেস করবে। হ্যাঁ, কখনো ডাটাবেস সার্ভারকে ইন্টারনেটে এক্সপোজ করতে হয় না, তাহলে এটাতে হ্যাকিং এর চান্স থাকে, ডাটা ব্রিচের সম্ভাবনা থাকে। আচ্ছা যাই হোক, আমি রুট দিয়ে ঢুকি আবার, আর ইউজারটাকে ই করি। ওকে, এখন তোমরা যদি এই যে ইউজারটা দেখো, সিলেক্ট অল ফ্রম mysql.user, এই যে খেয়াল করে দেখো এখানে হোস্টের জায়গায় এই হোস্টটা আছে। ঠিক আছে, কেবলমাত্র এই হোস্ট থেকেই একে অ্যাক্সেস দিবে, অন্য কোনো হোস্ট থেকে এই ইউজারকে অ্যাক্সেস করতে দিবে না। ইভেন লোকাল হোস্ট থেকেও দিচ্ছে না। দেখলাম আমি কিন্তু এখন লোকাল হোস্ট থেকে ঢোকার চেষ্টা করছি, কিন্তু আমাকে সে অ্যাক্সেস করতে দিল না। ইউজারের কম্পিউটারের পাবলিক অ্যাড্রেস অথবা ইউজার যে নেটওয়ার্কে আছে সেই নেটওয়ার্কের পাবলিক অ্যাড্রেস সবসময় এটা হতে হবে, তাছাড়া এটা থেকে কাউকে অ্যাক্সেস দিবে না। আর এই যে দেখো এর কোনো প্রিভিলেজ নাই, কিচ্ছু নাই। আর এর এই যে পাসওয়ার্ড আমি 1 2 3 4 5 6 দিয়েছিলাম, সেটাকে সে একটা সাইফার টেক্সট বানিয়ে ফেলেছে। ওকে, ড্রপ ইউজার টেস্ট, দেখি এটা ডিলিট করতে পারি কিনা। পারবে না বোধহয়, ও পারবে না। হ্যাঁ, অ্যাট কত ছিল, আচ্ছা ভুলে গেছি। এনিওয়ে ওকে, এনিওয়ে যেটাই থাক, আইডিয়াটা বোঝা গেছে। ওকে, সো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ইউজার ম্যানেজমেন্ট। খুব সংক্ষেপে আমি তোমাদেরকে দেখালাম। ইউজার ম্যানেজমেন্টের আরো অনেক জিনিসপত্র আছে, এই জিনিসগুলো নরমালি এখান থেকে কখনোই ম্যানেজ করা হয় না, এগুলো নরমালি ম্যানেজ করা হয় অন্য সফটওয়্যার থেকে। যেমন এই ক্ষেত্রে আমি তোমাদেরকে
নো সে যেমন আমরা এই যে পিএইচপি মাইঅ্যাডমিন ইউজ করতে পারি, আমরা পিএইচপি মাইঅ্যাডমিন ইউজ করতে পারি। আমরা জাস্ট এখানে লিখবো লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাইঅ্যাডমিন। আচ্ছা এখানে চলে আসছে, এখানেও কিন্তু ওই টেস্ট নামে ইউজার থাকলে সে লগ ইন করতে পারবে। যেখানে সব দেখাচ্ছে না, এই যে এইখানেই দেখো এই সেটিংস, ইউজার ম্যানেজমেন্ট, অনেক কিছু আছে। ঠিক আছে, তুমি একটা স্পেসিফিক ডাটাবেস সিলেক্ট করো, এই যে ইউজার অ্যাকাউন্টস, এই যে এইখান থেকে ইউজার অ্যাকাউন্ট সিলেক্ট করা যায়, কি কি এই যে দেখছো না, এই যে টেস্ট নামে যে ইউজার ক্রিয়েট করছিলাম, তাহলে আমি এখান থেকে ডিলিট করতে পারবো উইথ সিলেক্টেড সিলেক্টেড। আচ্ছা এখানে যাই হোক, এখান থেকে অপশন দিচ্ছিল যে এখান থেকে তুমি প্রিভিলেজ এডিট করতে পারবা। একে কি কি প্রিভিলেজ দেওয়া যাবে, এই যে বিভিন্ন লেভেলের প্রিভিলেজ আছে। চেক অল মানে গ্র্যান্ট অল, ঠিক আছে। এই যে ডাটার উপরে সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট, ফাইল, ফাইল মানে কি আমি বুঝতে পারছি না, স্ট্রাকচার, ক্রিয়েট, অল্টার, ইন্ডেক্স, ড্রপ, এই যে এতগুলো আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের কি কি পাসওয়ার্ড, যে গ্র্যান্ট, সুপার, প্রসেস, হাবিজাবি, এতগুলো আছে। রিসোর্স লিমিটও করে দেওয়া যায়, যে সর্বোচ্চ কত কোয়ারি চালাতে পারবে প্রতি ঘন্টায়, ঠিক আছে, সর্বোচ্চ কতগুলো আপডেট করতে পারবে, ঠিক আছে। এই ধরনের অনেক কিছু কমেন্ট করে দেয়। এসএসএল রিকোয়েস্ট কিনা, মানে তুমি যদি রিমোটলি অ্যাক্সেস করো তাহলে সেটা অবশ্যই HTTPS ইউআরএল দিয়ে অ্যাক্সেস করতে হবে কিনা, ঠিক আছে। তারপর আরো অনেক কিছু এই জিনিসগুলোতে বলে দেওয়া যায়। হ্যাঁ, সো এই হচ্ছে যে এখান থেকে তার পাসওয়ার্ড চেঞ্জের অপশন দেওয়া যায়, যে এখান থেকে আমি তার পাসওয়ার্ড চেঞ্জ করে দিলাম। তার লগইন ইনফরমেশনে যে এখানে আছে, এখান থেকে চাইলে তার হোস্ট নেমটা চেঞ্জ করে দিতে পারি। আমি বলে দিতে পারি এনি হোস্ট, তাহলে এই যে এটা আসবে। যাই বলতে পারি লোকাল থেকে আসবে, অথবা বলে দিতে পারি যে নির্দিষ্ট কিছু হোস্ট থেকে আসবে। হ্যাঁ, এরকম অনেক কিছু জিনিসপত্র বলে দেওয়া যায়। অথেন্টিকেশন টাইপ কি হবে, পাসওয়ার্ডের টাইপ কি হবে, মানে এত জিনিসপত্র আছে যে জিনিসগুলো আসলে ওই কোয়েরি লিখে লিখে করতে গেলে মুশকিল, প্রচুর ভুল হওয়ার চান্স থাকে। এই জন্য নর্মালি এগুলো এই ধরনের কোনো টুলস ইউজ করে করা হয়। নতুন ইউজারে কি স্যার পাসওয়ার্ড নাল রাখা যাবে? নতুন ইউজারের পাসওয়ার্ড নাল রাখা যায়, হ্যাঁ, কিন্তু পাসওয়ার্ড নাল দিলে তখন সেটার উপরে মাইস্কুয়েল অনেকগুলো রেস্ট্রিকশন দেয়, যেমন তাকে রিমোটলি অ্যাক্সেস করতে দিবে না। আমার যেমন রুটের ইউজারের কিন্তু পাসওয়ার্ড নাই, পাসওয়ার্ড ছাড়া আমি ঢুকে যাচ্ছি, কিন্তু ওটার জন্য বললাম স্যার। হ্যাঁ, ওইটাকে তুমি হচ্ছে যে রিমোটলি তোমাকে অ্যাক্সেস করতে দিবে না। এবং সেটা রিমোটলি হোক, লোকালি হোক, যেই সার্ভারই হোক না কেন, কোনো সার্ভারেই আসলে ডাটাবেজে রিমোট অ্যাক্সেস থাকা উচিত না। হ্যাঁ, মানে বা এরকম হচ্ছে যে পাসওয়ার্ড ছাড়া অ্যাক্সেস থাকা উচিত না। তোমাকে যেমন আমি এখন একটা, ওটা স্যার ইউটিউবে মানে দেওয়া হয়নি মনে হয়। আচ্ছা আমি স্যারকে পাঠিয়েছিলাম ভিডিও, স্যার সম্ভবত ভুলে গেছেন, আমি স্যারকে বলবো। জি স্যার, জি স্যার। তো আচ্ছা আজকে লং হয়ে গেল, এতক্ষণ আমি করতে চাই নাই, আর একটু আগে চাইছিলাম। তো আজকে মোটামুটি এইটুকুই। হ্যাঁ, ডেটাবেস সম্পর্কে তাহলে জয়েন সম্পর্কে জানলা, আর জানলা হচ্ছে ডেটাবেসের ইউজার ম্যানেজমেন্ট সম্পর্কে খুবই হালকা একটা ওভারভিউ পেলা। অনেক জিনিস এখনো বাকি, সব জিনিস অতভাবে দেখাবো না। কিছু কিছু জিনিস তোমরা প্রয়োজন অনুযায়ী নেটে একটু সার্চ দিলেই পাবা। গুগলে সার্চ দিতে হবে জাস্ট খালি কি হাউ টু ক্রিয়েট ইউজার বা হাউ টু রিমুভ ইউজার ফ্রম এসকিউএল, এইভাবে সার্চ দিলে প্রচুর রিসোর্স আছে। প্রথম 2-3টা রিসোর্সের ভিতরে তোমাদের কাজের জিনিসপত্র পেয়ে যাবা। ওকে, তো এই জিনিসগুলো নিয়ে আমি এত কিছু আর যাব না। তো আমাদের ক্লাস আজকে এত দূরই। নেক্সট ক্লাসে আমি তোমাদের ট্রিগার প্লাস হচ্ছে যে ভিউ, এই জিনিসগুলো নিয়ে একটু বলার চেষ্টা করব। তার আগে, আচ্ছা ওটা পরে যাব, তার আগে আমি নেক্সট ক্লাসে যেটা করব সেটা হচ্ছে যে এই জিনিসগুলো আমরা তো এইভাবে কনসোলে লিখে লিখে আর কতদিন কোয়েরি করবো, আর কতদিন এই কালো স্ক্রিনে আউটপুট দেখবো। আমরা আমাদের নিজেদের প্রোগ্রাম একটা লিখবো, যে প্রোগ্রাম থেকে আমরা, হ্যাঁ, পিএইচপি দিয়ে লিখবো। তবে তোমরা হচ্ছে যে পিএইচপি তে লেখার কারণ হচ্ছে সহজ, পিএইচপি তে মানে মূল প্রজেক্ট সেট আপ করার জন্য বেশি কিছু লাগে না। কিন্তু জাভা বা অন্য কিছুতে করতে গেলে আসল কাজ করার আগেই অনেকগুলো লাইব্রেরি ডাউনলোড করা লাগে, সেগুলোকে কনফিগার করা লাগে। তখন যে জিনিসটা হবে আসল কাজ বাদ দিয়ে ওই জিনিসগুলোর দিকে মনোযোগ চলে যাবে, কনফিউশন বেশি তৈরি হবে। পিএইচপি তে খুব ইজি, জাস্ট আমি পিএইচপি এর একটা .php এক্সটেনশন একটা ফাইল ক্রিয়েট করে কোড লেখা শুরু করব, রান করবে, কাজ শেষ। ঠিক আছে? হ্যাঁ, এই অত বেশি বুঝতেও হবে না তোমাকে পিএইচপি জিনিসটা, আসলে বুঝতে হবে যে কিভাবে আমি ওই প্রোগ্রামের ভিতরে এসকিউএল কমান্ডটাকে এমবেড করছি, সেই জিনিসটা তোমাদেরকে বুঝলেই কাজ হবে। ওকে, তো আমি আমার এই স্ক্রিন শেয়ারটা বন্ধ করি। তো
তো আজকে মোটামুটি এই ছাত্ররা তো কমে গেল কেন এতজন সিরিজ থেকে? আসলে অনেক স্যার ইন্টারনেটে প্রবলেম হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে। সো এত দূরই। আমি কিন্তু যখন তোমাদেরকে এইটা আপলোড করব তখন কিন্তু হচ্ছে যে ওই যে অংশটুকু হচ্ছে যে আমি দেখাইছি সেখানকার ইনফরমেশন গুলো আমি হচ্ছে যে একটু ঝাপসা করে বাই করে দিতে হবে, কারণ এগুলো হচ্ছে যে ইনফরমেশন, এগুলোকে এক্সপোজ করা যাবে না বাইরে। হ্যাঁ জি স্যার। ওকে, তো ঠিক আছে, আজকে এত দূরই থাক। নেক্সট ক্লাস আবার কবে হয় দেখা যাক। জি স্যার। তো তোমরা চাইলে এখন হচ্ছে যে ক্লাস থেকে লিভ করতে পারো, আর বা যদি কারো কাছে কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেন আমাকে বাই দ্য মিন টাইম করতে পারো। বাকিটা যারা যেতে চাও যেতে পারো, কোনো অসুবিধা নাই। হ্যাঁ স্যার আমাদের এইবার ভার্সিটিতে অ্যাডমিশনের সিস্টেমটা কিভাবে হবে স্যার? আমি আসলে এখনো জানি না। হ্যাঁ সেদিন একটা হচ্ছে যে সংবাদ সম্মেলন বা কিছু একটা হয়েছে যেটাতে শুনলাম ভর্তি পরীক্ষা হবে। আমার ধারণা ঢাকা যেহেতু ভর্তি পরীক্ষা নিবে সিদ্ধান্ত নিয়েছে, সেজন্য রাজশাহী ইউনিভার্সিটিও সিদ্ধান্ত নিয়েছে যে একইভাবে হয়তো ভর্তি পরীক্ষা নিবে। কারণ সেটা কিভাবে হবে সেটার কোনো ডিসিশন, সমন্বিত হওয়ার সম্ভাবনা কি আছে? মানে এই সম্পর্কে কোনো ডিসিশন এখনো হয়নি, বা হয়ে থাকলেও আমি জানি না এখন পর্যন্ত। হ্যাঁ তো ভর্তি পরীক্ষা হবে যেহেতু বলা হয়েছে, এখন পর্যন্ত ওই সিদ্ধান্তটাই আছে। যদি না চেঞ্জ হয় যে না ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না বা কিভাবে নিবে, এটা এখন বিশ্ববিদ্যালয়ে বসে সিদ্ধান্ত নিবে। হলে সেটা তোমাদেরকে পত্রিকাতেই জানতে পারবা, পত্রিকা মারফত বা ইউনিভার্সিটি সেটা অবশ্যই ইউনিভার্সিটি সাইটেও দিয়ে দেবে। ওকে, তার আগ পর্যন্ত আসলে অফিসিয়াল কোনো নিউজ আমার কাছে নাই। আচ্ছা তো ওকে ঠিক আছে, আজকে তার মতো তাহলে এখানে থাক। নেক্সট ক্লাস আবার দেখা যাবে কবে হবে। ওকে ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ ভালো থেকো।